এখন পর্যন্ত কোম্পানির গোডাউনে আছে, মানে ধরেন টিকে গ্রুপ বা হোয়াটএভার ইট ইজ, তাদের কাছে আছে এবং তারা শুধু প্রত্যেকটা হাত বদল হচ্ছে, তারা বলতেছে আমরা কিছু বিজনেস করে আমরা আবার এত টাকা রিটার্ন কাছে যেটা বলছে, এবং এটা যথার্থ। আমরা আমাদের অভিযানে আমরা কিন্তু এটা পেয়েছি। সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা আমরা একটু জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই মতামত সভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি মহোদয় সহ উপস্থিত খাতুনগরের ব্যবসায়ী আমন্ত্রিত। আসলে আমরা রমজানের আগে ডিস মহোদয়ের সাথে অনেকবার মিটিং করেছি। ওনার সাথে আমাদের যেটা আলাপ হয়েছিল যে চিনি মূল্যটা নিয়ে, বিশেষ করে চিনিটা আমরা বলেছিলাম যে চিনির দাম বাড়বে না, সেটা বাড়ে নাই, আরো বরঞ্চ অনেক কমে গেছে। ওনার সাথে যখন মিটিং করছিলাম উনি আমার কাছে বলেছিলেন যদি চিনির দাম বাড়ে আমরা বলছিলাম আপনাদেরকে আমরা নিয়ে জীবনে দিই। ওনারও মনে আর দরকার হয় নাই, আমার সাথে আর যোগাযোগ করেন উনি। যাই হোক, এটা আল্লাহর মধ্যে চিনির দাম খরচ কমেছে। এখন সোয়াবিন তেল নিয়ে যেটা মার্কেটে যেটা দেখতেছি, আমরা নিজেরাও এটা নিয়ে একটু আমি নিজের থেকে আমি অনুসন্ধান করেছি। যে অনুসন্ধানে যেটা পাচ্ছি যে দুইটা বড় বড় কোম্পানি তাদের মাল সাপ্লাই, একটা হলো বসুন্ধরা, একটা হলো এসআর। তাদের যে খুচরা বোতল কমপ্লেট যেটা ওটা সরবরাহ নাই, সরবরাহ আছে শুধু টিকে সিটি গ্রুপের সামান্য, সিটি গ্রুপ আগের থেকে অনেক কম, টিকের মিনিটে বেশি আছে। তারপরে আর বাকিগুলো বলতে গেলে আমি মার্কেটে আমরা তেমন দেখতে পাচ্ছি না। কারণটা হলো যে শুধু বোতল যা টিকে গ্রুপ বা বসুন্ধরা গ্রুপ এসআরও গ্রুপ করেন সেটা নয়। এটা আমাদের দেশে যে আমরা প্যাকেজে অনেকগুলো ফ্যাক্টরি আছে, আমাদের অনেকগুলো ফ্যাক্টরির মধ্যে যেগুলো বর্তমান রমজান আসলে আমাদের যে আপনাদের যে অভিযানের ফলে এগুলো তো অনেকগুলোতে বিএসটি থাকে না, অনেকের থাকে না ঠিক মতো পরিবেশ থাকে না, অনেকের আবার বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। কিন্তু অন্যান্য সময় এরকম অভিযান চলে না বলে এগুলো চালু থাকে। মার্কেটে অনেকগুলো প্যাকেজিং ফ্যাক্টরি বন্ধ, যার কারণে সবাই গ্রামে বিক্রি করতেছে। আর গ্রামের এসবগুলো শুধু আমাদের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বেচা কিনা করে, এটা ঠিক নয়। খাতুনগঞ্জ আপনি গেলে দেখবেন দুপুরের পর থেকে বিভিন্ন স্থান থেকে শেয়ার মার্কেটের মতো হাজার হাজার মানুষ এসেছিল। এগুলোকে আমরা বলি ফটকা বাজার। যারা এসে দেখে যে এটা শর্ট হচ্ছে, তখন তারা এটা মার্কেটে কিনে নেয়। এমনকি বিদেশ থেকে পর্যন্ত মানুষ এখানে ইনভেস্ট করে এই এসবগুলো কিনে নেয়। যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি যদি এখন খাতুনগঞ্জ যেখানে দোকানে গেছেন, ম্যাক্সিমাম দোকানে আপনি দেখবেন তাদের কোনো এরকম ব্যবসা এখন নাই, ব্যবসাগুলো চলে গেছে। যে ফটকা বাজারি যারা বিভিন্ন গ্রাম থেকে আসে, বিভিন্ন বাজার থেকে আসে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, বিভিন্ন উপজেলা থেকে এসে তারা এগুলো কালেকশন করে নিয়ে যাচ্ছে। এগুলো আপনি যখন মার্কেট বাড়ে যখন খুঁজতে তাদেরগুলো পাওয়া যায় না, এগুলো পাওয়া যায়, তখন আরো দাম বাড়তে থাকে। আরো দাম বাড়ার কারণে তারা অনেক সময় দেখা যায় যে তারাও জানে না যে দাম বেড়ে গেছে। এগুলো অনেকগুলো এভাবে আপনার পকেটে চলে যায়। আর দ্বিতীয় ইয়েটা হচ্ছে যে আমরা জানি যে আপনার ভোজ্যতেলটা বোতলে বিক্রি হবে, কিন্তু ভোজ্যতেলটা যদি আমরা শুধুমাত্র বোতলে বিক্রি করা হয় তাহলে কি এটা মার্কেটে অবশ্যই আসবে। তারা কি এটা এসও নিয়ে বা এটা ধরে নিয়ে কারো দোকানে নিয়ে কারো বাজারে নিয়ে স্টক করার কোনো সুযোগ থাকে না। এটা অবশ্যই মার্কেটে যেতে হবে, দোকানে যেতে হবে, সব কিছু যেতে হবে। আমরা যদি এটাকে যদি কন্ট্রোল করতে চাই আমরা, তাহলে আমাদেরকে আসতে হবে বোতল চা বা পেট্রোলিয়ামের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এটা গ্রামে বিক্রি ফার্ম হতে পারে, এটা বেকারিতে লাগে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে লাগে, বিভিন্ন ইয়েতে লাগে। কিন্তু সোয়াবিন তেলটা এরকম সবখানে লাগে না। সোয়াবিন তেলটা আমাদের পারিবারিক ভাবে খাওয়া যায়। এটাকে যদি আমরা শুধু বোতলের মধ্যে সীমাবদ্ধ রাখি, এটা অনেক সময় এটা দেখছি এটা গভর্নমেন্ট থেকে এইভাবে আসলে, কিন্তু আবার দেখা যায় যে কিছুদিন পরে এক মাস আগে এক মাস আগে সরকার এটা বাড়াবাড়ি না করে এটা যদি শুধু বোতলের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় বা প্যাকেজিং বা এটা আপনার এখন পলিথিনের ব্যাগের মধ্যে যদি আপনি এটা খুচরা মধ্যে দেওয়া হয়, তাহলে এগুলো অবশ্যই মার্কেটে যাবে। এবং সরকারের রেটে নির্দিষ্ট রেটে বিক্রি হবে। এবং এখানে এক্সপায়ারি ডেট এক্সপায়ারি ডেটটাকে তারা নির্দিষ্ট টাইমের মধ্যে সব বিক্রি করার চেষ্টা করবে, একশো করার কোনো সুযোগ থাকে না। আমি মনে করি যে ভবিষ্যতে যে গভর্নমেন্ট যদি এইভাবে একটা সিদ্ধান্ত নেয় যেটা প্যাকেজিং এর মধ্যে আসুক, গ্রাম বিক্রিটা বন্ধ হয়ে যাক, আবার ফার্ম অয়েল গ্রাম বিক্রি হোক, অসুবিধা নেই। ফার্ম যেহেতু এটা অনেক বেশি লাগে, কিন্তু সোয়াবিনটা তো এইভাবে লাগে না। সোয়াবিনটা এইভাবে আসলে আমার মনে ভালো হবে।
আর সবচেয়ে বড় কথা হলো যে যেগুলো খুচরা প্যাকেজিং আছে এগুলোকে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক মায়ের মধ্যে। আপনার একটু চেষ্টা করবেন। আমরা আসলে আমাদের এই রমজান মাসে কিভাবে মানুষের এই যে ইয়াটা আমরা ভবিষ্যৎটা পরে চিন্তা করি, কিন্তু আমার ইমিডিয়েট এখন আপনারা কিন্তু এখন তো কমে গেছে, এখন তো আপনাদের শাসনতন্ত্রের সাথে বাইরের মার্কেটের মিল নেই। আপনাদের সরকারে এগুলো 155 টাকা সোয়াবিনের দিতে, কিন্তু আমাদের কার্টুনের থেকে 240 টাকা মন দর কিনে নিলে আপনার এটা হয় 153 টাকা। তাই আপনি 155 টাকা বেচতে পারেন, 156 টাকা বেচেন, তাও তো হবে। এখন খুচরা পর্যায়ে যেটা করতেছে এটাতে একটু কার্টুন একটু বাইরে নিতে পারেন। 190 টাকা আমাদের এটা এই হলে আমরা বাইরে দিতেছি, বাইরে এখন খুচরা পর্যায়ে যদি আপনারা দিয়ে না করেন, আমরা পাচ্ছি না। হ্যাঁ পাচ্ছি না। বন্ধরে নিউজ করছে না, এটা খুচরা পর্যায়ে লোকগুলাই বেশি ফাঁকি দেয় মেইনলি। ওরা আপনাদের দেখে সরে যান। আচ্ছা আমাদের আচ্ছা, এখানে আমি একটা কথা বলি যে আসলে পেট বোতল থেকে এটার মেইন সমস্যা। আপনারা যদি পেট বোতলটা ওপেন করে দেন সরাসরি, যে সবাই এটাকে বোতল জাত করে বেচতে পারবে, তাইলে এই সমস্যা হবে না। আপনাদের লাভ না। তাড়াতাড়ি সবাই করে, এটা তো যাদের অনেকে অনেক বছর সেটাও যদি হয় আমাদের দরকার যে আপনার চাহিদা বাড়ছে, যোগানটা বাড়বে। আমি কিভাবে যোগানটা বাড়ানো যায় আমাদের সেই প্ল্যানটা হবে। না, আমাদের তো কাপড়গঞ্জে এখন তো মালের কোনো অভাব নেই। আমরা আমার বাসায় তো টেপ পাইনি কালকে। কালকে আপনার পেট বোতল পাচ্ছেন না, আপনি তো সরষের তেল রান্না করছে। পেট বোতল পাচ্ছেন না, কিন্তু এমনি তো অ্যাভেলেবল। আমরা খোলা বাজার কিনতে খাদ্য বোতল বলেন, খাদ্য বোতল বোতল না তো ব্যবসা করে না কেন? খাদ্য বোতল বোতল না তো ব্যবসা করে না। খাদ্য বন্ধ করে আপনার গ্রামের যে ব্যবসা, বোতল গ্রামের ব্যবসা এভাবে খাদ্য বন্ধকে কেন অপমান দেওয়া হচ্ছে? খাদ্য বন্ধের বোতল না তো ব্যবসা নাই। বোতল ব্যবসা হচ্ছে কোম্পানিগুলোর দিনগুলো শুনেন, আপনারা তাদের বড় বড় ব্যবসায়ীরা আপনারা চট্টগ্রামের ব্যবসা নিয়ন্ত্রণ করেন, এই জন্যই কিন্তু আপনাদেরকে ডাকা। আমরা এখন একটা ক্রাইসিসে পড়েছি, এইভাবে ক্রাইসিস থেকে আমরা উত্তরণ করতে পারি। জাস্ট আমাদেরকে সেই এটা আপনি মিল মালিক যারা পাশে থেকে নেব। মিল মালিকরা তাদের ধন্যবাদ। সালাম সাহেবের বক্তব্য, উনি একটা পয়েন্ট ভালো করে বলেছেন যে সোয়াবিনটা ওপেন করে দিতে সবাই পেট বোতলে যাতে করতে পারে, এই সিদ্ধান্তটা সরকারের, এবং সরকার যদি এই সিদ্ধান্ত নেয় আমাদের পক্ষ থেকে তেমন ইয়ে। তবে এই আমরা যদি গত বছর এবং এই বছরের ডিমান্ড এবং এটা দেখি, তাহলে আমরা পুরো কাছাকাছি আছি। এবং এর বিক্রি যেহেতু ড্রামে বিক্রি হচ্ছে এবং বটলে বিক্রি হচ্ছে, আমাদের ক্যাপাসিটি হচ্ছে পার মান্থ 10 থেকে 12,000 বটল আমরা তৈরি প্রডিউস করতে পারি। তার মধ্যে সবচেয়ে বড় সাপ্লায়ার হচ্ছে টিসিবি। আমরা 40,000 টন আমরা টিসিবি কে সাপ্লাই করেছি, এবং গত ইসের মধ্যে আমরা যে দেখি ফেব্রুয়ারিতে আমরা 1650 টন আমরা মার্কেটে দিয়েছি এবং 8,200 টন আমরা টিসিবি কে দিয়েছি। টিসিবি আমাদের মার্কেটের একটা অংশ। এবং মার্চের এই 3 দিনে আমরা 1416 টন আমরা মার্কেটে দিয়েছি এবং 609 টন টিসিবি কে দিয়েছি। আমাদের ক্যাপাসিটির কাছাকাছি আমরা উৎপাদন করছি। কিন্তু আমরা এখন যেটা এই মাঝখানে একটা জিনিস মনে রাখতে হবে, দুটো কোম্পানি মার্কেট থেকে নাই প্রায় হয়ে গেছে, একটা এসএলএম এবং এটার একটা ইম্প্যাক্ট কিন্তু এখানে পড়েছে। এবং ঠিক মেঘনা এবং সিটি গ্রুপে প্রোডাকশন, আমি ওনাদের লোক আছেন, ওনারা বলতে পারবেন ওনাদের প্রোডাকশন কমেছে এবং মার্কেটের ইম্প্যাক্ট ওই রকম ভাবে নেই, যার ফলে এই সাময়িক একটা তৈরি হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে খুচরা মানে যেটা বিক্রি হচ্ছে, লুজ বিক্রি হচ্ছে, এটার মূল্যে কোনো নিয়ন্ত্রণ নেই। যেহেতু প্যাকেটের মূল্যে এটা সরকার নির্ধারিত করে দিয়েছে এবং আমরা যা দেখলাম হিসাব নিকাশে কাছাকাছি বিক্রি হচ্ছে। এখন এই যে সালাম সাহেব যে প্রস্তাবটা দিয়েছেন, যেটা ওপেন করে দেওয়া, এই প্রস্তাবের বিষয়টা সরকার চিন্তা করতে পারে, অথবা পলি ব্যাগে খুব কুইকলি এই বিষয়টা মার্কেটে চলে আসতে পারে। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এই দায়কে এগুলো রেডি আছে, এগুলোর জন্য সময় লাগবে না। এগুলো অনেকগুলো প্যাকেজিং ফ্যাক্টরি বাংলাদেশে আছে এবং চিটাগাঁও আছে। যদি আপনাদের কাছ থেকে যদি অভিযানটা একটু কমে যায়, এই যে বিএসটিআই দিয়ে না, সহজের লাইসেন্স দেয় না, উমুকে এটা দেয় না, সব কিছু এটা দেয় না, এগুলোর জন্য এখন বন্ধ হয়ে গেছে। রোজা আসলে সময় ভয়ে থাকে, ইজ্জত নিয়ে থাকে। এখন আপনারা যদি এটা ওপেন করে দেন, তাহলে কাকে থেকে শুরু হয়ে যাবে। কিন্তু বলছে যে বহির্বিশ্বে রমজান মাসে যারা মুসলিম কান্ট্রি তারা ভর্তুকি দেয়, আর আমরা এখানে বাজারে সম্পদ সৃষ্টি করি। মানে এটা আমাদের জন্য আসলে মুসলিম জাতি হিসেবে বাংলাদেশিদের জন্য লজ্জা।
এখন আপনারা প্লিজ মানে কোন ভাবে আমরা বাজারে সংকট দূর হবে আমাদেরকে সেই পরামর্শটা দেন, আমরা তাহলে সেই হিসাবে মাঠে নামি। কি চাচ্ছেন আপনারা আমাদের কাছে, আমরাও আপনাদেরকে হেল্প করি, আপনারা আমাদেরকে হেল্প করেন। ঘাটতি নেই, ৭৪,০০০ টন আমাদের অলরেডি। আমি একটু কথা বলি, হ্যাঁ। আপনারা আমাকে স্টক ডিক্লারেশনটা দেন, কার কতটুকু স্টক আছে। ফার্স্টে আপনার টিকে গ্রুপের কতটুকু আছে, সিটি গ্রুপ কতটুকু আছে, অন্যান্য যারা আমদানিকারক আপনাদের স্টক ডিক্লারেশনটা আজকে আমাকে দিতে হবে। তাহলে আমরা বুঝে যাব কার কতটুকু আছে এবং বাজার কতটুকু ছেড়েছেন আপনারা, কতটুকু স্টকে আছে। কাস্টমস কিন্তু এখানে আছে, কাস্টমস থেকে কাস্টমস কেউ আছে? যে কাস্টমস আমাদের গোয়েন্দা সংস্থা রিপোর্টে একটা বলেছেন তো কাস্টমস থেকে স্টক ডিক্লারেশনটা যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু মোদ্দা কথায় আমার জিনিসটা বেরিয়ে আসবে কতটুকু মার্কেটে আছে, কতটুকু এরা রেখেছে। গত 17 দিনে এটা আপনারা বলেন আমাকে স্টক ডিক্লারেশন। গত 17 দিনে 31,000 টন যে আসছে, এটা আমাদের গোয়েন্দা সংস্থা প্রধান বলছেন। তাহলে টিকের কাছে 28,000 আর বাকিদের কাছে 3,000। শুনেন, আপনি বলেছেন 31,800 মেট্রিক টন, হ্যাঁ সয়াবিনের কথা বলছেন, আমি সয়াবিনের কথা বলছি। 31,800 মেট্রিক টন, 28,000 মেট্রিক টন আপনাদের টিকে গ্রুপের, আর 3,000 হচ্ছে না সিটি গ্রুপ বলছে 3,000। সিটি মেঘনা সবাই মিলে 3,000 আর একাই লোক। আর আপনি বলেছেন সিটি গ্রুপ না, আপনি বলেন না কতটুকু আছে। আমাদের টোটাল 26,000 টন আউটলেট আছে। এর মধ্যে আমরা আপনারা আছে 26,000, স্টকে 26,000 আছে, স্টকে 6,000 আছে। স্টকে 6,000 আছে। এর মধ্যে আমরা 3,000 টাকা পাঠিয়েছি আর 3,000 আমাদের আছে। চিটাগংয়ে 3,000, ঢাকায় 3,000। আর আউটার গুলি কবে পাবেন? এটা আজকে 5,000 টন সেটেল হওয়ার কথা। হ্যাঁ 5,000 টন আজকে সেটেল হওয়ার কথা। আজকে সেটেল হবে 5,000। আচ্ছা, আপনাদেরকে মার্কেটে যাচ্ছে না, আমার কাছে মনে হয় যে এটা স্টকেই আছে, কারণ মার্কেটে দোকান করছে না। আপনার সেলস রিপ্রেজেন্টেটিভ বলেন বাকিরা কি এটা কোথাও আটকে আছে কিনা, কারণ টিকেট গ্রুপ এবং বাকিদের বক্তব্য বাজারের তেল নাই, আপনাদের স্টক আপনাদেরকে ডিলারদের কাছে আটকানো। আচ্ছা টিকের কাছ থেকে আমরা এক মিনিট টিকের কাছে জানতে চাচ্ছি, ওনারা 28,000 মেট্রিক টন তাদের কাছে যেহেতু আছে, টোটাল কি আপনারা ছেড়ে দিচ্ছেন এটা বাজারে? 28,000 মেট্রিক টন কি ছেড়ে দিচ্ছেন? সেলস রিপ্রেজেন্টেটিভ আছেন, বলেন আপনি। সেলস রিপ্রেজেন্টেটিভ কে আছেন একটু বলেন প্লিজ। ওনাকে একটু সুযোগ করে দেই। 28,000 মেট্রিক টন থেকে কতটুকু বাজারে ছেড়েছে? আমরা টোটালটাই আমাদের মার্কেটে আছে। আমি গত মাসে যদি হিসাব করি, আমার এভারেজ সেলস হচ্ছে 1,000 মেট্রিক টন, কারণ আমি গত মাসে বিক্রি করছি 1,472 মেট্রিক টন, যেটা আমার অন্যান্য মাসের তুলনায় কিন্তু অনেক বেশি। প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের যা আছে সেটা পুরোটাই কিন্তু আমরা মার্কেটে ছেড়ে দিচ্ছি, কোনো প্রোডাক্টই আমাদের ধরা নাই। ডিস্ট্রিবিউটার পয়েন্টে প্রোডাক্ট আসলে সেটা সাথে সাথে বাজারে চলে যাচ্ছে, আর বাজারে গিয়ে সেটা হচ্ছে রিটেলারদের ঝামেলা হচ্ছে, যেটা লুজ বাজার এবং প্যাকেটজাত। লুজ বাজারের দাম বেশি হয়, ওনারা প্যাকেটটা রাখতেছে না, ওনারা কেটে ওটা লুজ করে বিক্রি করতেছে, যার ফলে আমরা প্রোডাক্ট দিচ্ছি বাট এটা বাজারে দেখা যাচ্ছে না। এখন এটা আপনাদের বক্তব্যের মধ্যে এটা সবসময় হবে না। এখন যেহেতু আপনার দাম কমে আসছে, এটা সামনে আর কমে কালকে দাম আমরা আশা করতে পারি কমে যাবে। হ্যাঁ? আমি বলি আপনার আপনি বলেন দাম কতটুকু কমতে পারে? অলরেডি তো আপনার আগে ছিল, আজকে থেকে 1 সপ্তাহ 10 দিন আগে ছিল 6,700, 800, এখন সেটা 6,200। দাম অলরেডি কমে গেছে। এখন বাইরে আমাদের আপনাকে বললাম না যে প্যাকেজিং এর ওখানে একটা খরচ আছে, প্যাকেজিং এর দাম বেশি থাকবে, কিন্তু খোলা মার্কেটের দাম খোলা বিক্রি করছে। একশো 153 তো পাওয়া যাচ্ছে না, 195
দেওয়া যায়। খোলা বাজারে এখন যদি খুচরা ব্যবসায়ীরা যদি নিয়ে বেশি বিক্রি করে সেটা কাজে বাজারে উন্নতি পাবে না। আমরা এখন আসলে যে বিগত জড়িয়ে আছি আসলে এটা সাময়িক একটা বিষয়। রমজান আমাদেরকে উদ্বিগ্ন করে, আমরাও চাই বাজার স্থিতিশীল থাকুক, আমরা চাই বাজার সবাই সহনীয় পর্যায়ে। বারবার বলা হয় রমজান আসলে ডিসকাউন্ট দেওয়া হয় বা বিভিন্ন ধরনের বিদেশে এই দেওয়া হয়, বাট আমাদের দেশে আমরা অসাধু ব্যবসায়ীতে পরিণত হই। আসলে এটা আমাদের খুবই বিব্রত করে, কারণ আমরা এই দেশের মানুষ, আমরা এই দেশের সাথে আমাদের বসবাস। এই দেশে আমরা হয়তো একটা প্রোডাক্ট আমরা সেল করে বাকি প্রোডাক্টগুলো আমরা আবার এখান থেকে কিনে নিতে হয়, আমরা ভোক্তা। আমরাও চাই সবাই সহনীয় পর্যায়ে সবকিছু স্থিতিশীল অবস্থায় থাকে, তাহলে এটা আমাদের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের শহরের জন্য সবচেয়ে আনন্দময় একটা বিষয়। এখন সয়াবিনের যে বিষয়, বা বাংলাদেশের সবচেয়ে বড় উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে, স্বনামধন্য প্রতিষ্ঠান হচ্ছে আমাদের টিভি গ্রুপ, সিটি গ্রুপ, মেগনা গ্রুপ, সাথে আছে আমাদের এসালম এবং বসুন্ধরা এবং আরো যারা আছে। আমাদের মাননীয় সভাপতি সাহেব একটা ভালো বক্তব্য দিয়েছেন। আসলে দুইটা বড় শিল্প গ্রুপ এখন আমাদের মাঝে নাই, ওরা ওদের পণ্য বাজারে তার বাজার হচ্ছে না। এই যে একটা বড় গ্যাপ, এই গ্যাপটা আসলে ফিল আপ করারও পণ্যদের মধ্যে জিনিসটা এখনো গড়ে ওঠে নাই। বোতলের মধ্যে গড়ে ওঠে না। বোতল যেহেতু বোতল জিনিসটা হচ্ছে একটা প্রোডাকশনের জিনিস, বোতলটা প্রোডাকশন করতে হয়, প্রোডাকশন করে ফিলিং করে বাজার দিতে হয়। তাহলে এদের মধ্যে জিনিসটা আছে, কিন্তু অন্যদের তো বোতল ক্যাপাসিটি বাড়ে নাই। হয়তো লুজের ক্যাপাসিটি বেশি আছে, বাট বোতলের ক্যাপাসিটি বেড়ে আসে নাই। আরেকটা জিনিস আমাদের মাননীয় সভাপতি সাহেব বলছেন, আসলে আমরা যে লুজ গুলো আমরা সেল করি বাজারে, এই লুজ গুলো বিভিন্ন মানুষের নিয়ে ওগুলো বোতলজাত করে বিভিন্ন ভাবে বিভিন্ন ব্র্যান্ড দিয়ে বাজারে ওগুলো ছাড়া হয়। তখন বোতলটা মানে খুবই সাপ্লাইটা খুব বেশি থাকে। বাট রমজানের বিভিন্ন মনিটরিং কারণে এনারাও বিভিন্ন কারণে এটা করে না, যেহেতু বিভিন্ন দাপ্তরিক সমস্যা আছে, যেন ওনারা এটা বন্ধ রাখে। এখন সবকিছু প্রেসার এসেছে বোতলে, আর বোতলের যে সমস্যা, এখন তেলের যে সমস্যা, গত 1 মাস ধরে, যেটা আমাদের এই আমার 26 বছর ব্যবসায় জীবন আমি দেখি নাই, মানে 1 মাস ধরে আমাদের টিকি গ্রুপের শিপমেন্টের কারণে 1 মাস ধরে উনি মাল ডেলিভারি করাতে পারে নাই। ইভেন তো সিটি গ্রুপও পারে নাই, পর্যাপ্ত ডেলিভারি করতে পারে নাই। এই না পারার কারণে আমাদের বাজারটা অসহনীয় ভাবে বেড়ে আসছে। এই বেড়ে আসার কারণে লুজের যে দাম, এটা আসলে বিচ্ছিন্নভাবে একটু বেড়ে আসছে। আপনারা নিজেরাও জানেন, আমরাও, আমাদের মধ্যে একটা সহনশীল বিষয় হচ্ছে, আমরা জানি দাম বাড়লে তার চাহিদা কমে, কিন্তু আমাদের দেশের দাম বাড়লে তার চাহিদা বেড়ে যায়। আমাদের মধ্যে একটা এমন প্রবণতা থাকে, আমিও কিনে রাখতে চাই, উনিও কিনে রাখতে চাই। আমরা যারা বাজার করি, রমজানের বাজারে আমরা 3-4টা স্লটে করলেও আমাদের আসলে কিছু আসে যায় না, কিন্তু আমরা ওই জিনিসটা আমরা করি না। আমরা চাই একসাথে নিয়ে নিই, একসাথে বাসায় রাখবো, আর বেড়ে যায় শুনলে সবাই পেনিক হয়ে আমরা সবাই বেশি বেশি করে ক্রয় করি, যে কারণে এটা বাজারে আমাদেরকে বিব্রত করে। আর এখন যে লুজ ড্রাম নিয়ে যে বিষয়টা, এটা বিচ্ছিন্নভাবে গত 15-20 দিন আগে, যখন এই যে 24 তারিখের আগে পর্যন্ত বাজারটা ছিল একরকম, বিচ্ছিন্ন ছিল 6,600, 700, 800 বিভিন্ন ভাবে বেচা কিনা হয়েছে। কিন্তু যখন মাল বাংলাদেশে ঢুকার সাথে সাথে বাজারে হয়তো ওনারা মার্কেটিং করে নাই, কিন্তু এর আগে তার পাইকারি বাজার তার প্রভাব পড়ে আসছে। পাইকারি বাজার এখন বর্তমান বাজার হচ্ছে 6,240 টাকা, দ্যাট মিনস হচ্ছে 153 টাকা প্রতি লিটার, যার সরকারের নির্ধারিত রেট হচ্ছে 155 টাকা। 155 টাকা আমাদেরকে মিল গেটের রেট, কিন্তু ওটা আমরা নিয়ে বিক্রি করবো 156 টাকা লিটার, কিন্তু এখন আমরা 153 টাকা কোনো কাস্টমার পাচ্ছি না। এখন প্রত্যেকেই খাদ্যমন্ত্রী বাজারে যেবার যারা আছে তেলের, বিশেষ করে ভোজ্য তেল বলতে আমরা শুধু সয়াবিনকে এত বিন করছি, কিন্তু 80% আমাদের মাল যায় পাম অয়েল, আমাদের বেশি চলে। 20% মালটাই শুধু সয়াবিনটাই আমরা হয়তো রমজানের উপলক্ষে আমরা নিই, আপনার মাত্র বেশি খাই, বাট বেশিরভাগ ব্যবহার হয় আমাদের দেশে পাম অয়েল। আর হয়তো আমাদের ডেলি কনজাম্পশন হচ্ছে 6 থেকে 7,000 টন মেট্রিক টন বাংলাদেশে মাল ডেলি লাগে। তো এই মালটা যদি একটু গ্যাপ হয়, এটা বিচ্ছিন্নভাবে একটু সমস্যা হয়েই যেতে পারে। এটাই হয়েছে, কিন্তু বাট আমি মাননীয় মেয়র সাহেব এবং প্রশাসন, আমাদের জেলা প্রশাসন সাহেবকে আমি জিনিসটা সুনজর দেওয়ার বলছি। এখন আমাদের বাজারে কোনো কাস্টমার নাই, এখন বাজার খুবই নিম্নমুখী। শুধু খুচরা বাজারে যদি একটু মনিটরিং করা হয়, বাজারটা আমার মনে হয় না যে আর কোনো আমাদেরকে বিব্রত করবে। আচ্ছা, আমি বলি, আমরা যখন খুচরা বাজারে যাই, তখন খুচরা ব্যবসায়ীরা পাইকারি এবং আপনারা যারা আছেন তাদেরকে দোষ দেয়। এবং আপনারা বসে বলে দেন যে আমরা একসাথে পাবো, হয়
মার্কেটিং সহ এটা 157-58 এই পর্যন্ত হইলে খুচরা বাজারে রেটটা এমন হবে অন্তত 56-58 বা 59। আপনারা যে এখানে আমরা সিদ্ধান্ত নিয়ে যেতে পারি তাহলে আমরা ধরে নিব যে পাইকারি যেখানে 195-90 বেচে সে অবশ্যই অসাধু ব্যবসা করছে, এবং আমরা তখন আমাদের কাছে আমরা মরালি স্ট্রং থাকি আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। বোঝা গেল কিনা? জি, তো এখন এই সিদ্ধান্তে যে আসলে একটা বিষয় এখানে সাফ হয়। দৃষ্টি আকর্ষণ করছে, যেমন এখানে স্যার আছেন টিকে গ্রুপের পক্ষে। স্যার বলেছেন যে আপনি যেটা বলেছেন যে স্বনামধন্য একটা দুটা গ্রুপ তারা পণ্য কিনছে না, কিন্তু স্যারের কাছ থেকে যেটা অবগত হলাম মার্কেট কিন্তু কখনো ডেকরুম থাকে না। টিকে গ্রুপের প্রোডাকশন যদি এখন মানে যেহেতু একটা তারা খালি জায়গা পাইছে, তারা আরো ব্যবসাটাকে তারা প্রসারিত করবে, এটাই ব্যবসা। মার্কেট তো ওনারা ছেড়ে দিচ্ছে না। স্যার বলেছে যে ওনাদের পর্যাপ্ত পরিমাণের প্রস্তুতি আছে এবং শিপমেন্টের অপেক্ষা আছে বা পাইপলাইনে আছে। সো আমি সবাইকে যেটা আশ্বস্ত করতে চাচ্ছি স্যারের মাধ্যমে, বাজারে কিন্তু ক্রাইসিস নাই। ক্রাইসিস হচ্ছে আপনার ম্যানেজমেন্টে একটা যেটা আপনি যেটা ক্লিয়ারলি বলেছেন যে এইটাকে আবার খুচরা তারা বোতলজাত করে তারা বাজারে বোঝাতে যাচ্ছে যে জিনিসের ক্রাইসিস আছে, যার ফলে মানুষ গিয়ে জিনিসটা দাম দিয়ে বেশি নিতেছে। তো লেট আস কাম টু এ পয়েন্ট, আমরা এখানে মিডিয়ার কর্মীরা আছেন, আপনারা ক্লিয়ার করেছেন বিষয়টা। তাহলে আমাদের যে ম্যাসিভ ড্রাইভ যেটা আমরা রমজান উপলক্ষে টাস্ক ফোর্স এবং জেলা প্রশাসন অ্যাজ ওয়েল এস সিটি কর্পোরেশন আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এই দামের বেশি যদি কোনো ব্যবসায়ী কেউ চেষ্টা করে, সেটা খাতুনগঞ্জে হোক, রিয়াজউদ্দিন বাজারে হোক, সামওয়্যার, আমরা কিন্তু সর্বোচ্চ এক্সেম্পলারি পানিশমেন্টের দিকে আমরা যাব। এটা হচ্ছে স্যার আমাদের প্রাথমিক চিন্তা ভাবনা। যেহেতু এরপর কিন্তু আর কেউ কাউকে আমরা ব্লেম করবো না, কারণ আপনারা এখানে সকল পক্ষে আছেন, যারা উৎপাদনকারী ইম্পোর্টার আছেন, এখানে আপনারা যারা খুচরা বিক্রেতাদের প্রতিনিধি আছে এবং মাঝখানে যারা করছে তারা আছে। আমার মনে হয় স্যার এটা আমাদের একটা সিদ্ধান্ত আসা উচিত যে আমরা একটা দাম ঠিক করে দেন, যে এই বাজারের তেলের একটা দাম যেগুলো মোড়কজাত বা প্যাকেটজাত, এটা তো দাম গায়ে লেখাই থাকে। এই জায়গায় আমরা আপনাদের যারা ডিলার আছে, ডিলারদের সাথে আপনারা যারা সেলসের যিনি আছেন উনি আবারও বসেন যে কোথাও যে ডিলাররা তারা যাতে কোনো ধরনের কারচুপি কারসাজি না করে, যদি আমরা পাই এটা যে গ্রুপেরই হোক, আমরা যদি ডিলারদেরকে আইনগতভাবে বড় ধরনের শাস্তির সম্মুখীন করবো। আমি যদি একটু বলি, দেখলে 5 লিটারের দাম আছে 850 টাকা সম্ভবত। আপনাদের স্যার 850 টাকা আছে, মানে 170 টাকা। তার মানে পারলে 170 টাকা হচ্ছে বোতলজাত যেটা বিক্রি হচ্ছে, তার মানে খোলা ছাই কিন্তু আরো কমে বিক্রি হয়, আরো কমে হবে। উল্টাটা হচ্ছে ওরা বলতেছে এখন আপনাদের কি প্যাকেটজাতের যে গ্যাপটা, তো ওনারা আপনারা বলতেছেন যে প্যাকেটের ভিতরে কোনো গ্যাপ নাই, স্টক এভরিথিং ইজ ওকে। আমার কাছে মনে হয় আইদার যারা আপনার ডিলাররা আছে, ডিলাররা মেকানিজম করতে পারে, মেকানিজমের কারণে বোতলে গ্যাপ নাই, এটা ঠিক না। বোতলতে গ্যাপ বড় গ্যাপ রয়ে গেছে। আপনারা বলেন বোতলে গ্যাপ হচ্ছে কি কত গ্যাপ? টিকে গ্রুপে সিটি গ্রুপে যে পরিমাণ আছে সেটা ঠিক আছে, কিন্তু অন্যগুলো তো বন্ধ হয়ে গেছে। আপনি তো বুঝতে, আপনারা একটা মানসিক কোনো গ্যাপ কিনা এটা বুঝা, আমাদের এই বাকি যে এসআরএফ গ্রুপ বলে বা বাকি যাদের যে যতজন নেওয়া প্রয়োজন ছিল, আমরা টিকেট গ্রুপের আমাদের ডিরেক্টর মহোদয় বলতেছেন যে ওটা কাভার আপ হয়ে গেছে। এটা আপনারা বাজারে অন্য কোনো মেসেজ শোনা না করা, বুঝছেন কিনা? এটা কাভার আপ হয়ে গেছে, আমরা এখান থেকে বলেন এটা তো আপনারা এই কথাগুলো ছাড়ার কারণে মার্কেট দিচ্ছে। 22 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত একটু 22 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত একটু 15 দিনের আনসেটেল ছিল। একটা আর্জেন্টিনা একটা জাহাজ গ্রাউন্ডেড ছিল এবং একটা ইরাকের এসে রেডি ছিল না, ডিউ টু গ্রাউন্ডেড হয়েছিল, আর একটা হচ্ছে ইরাকে কার্গো রেডি হয়নি। এই দুইটা কারণে ডিলে হয়েছিল 10 থেকে 12 দিন। বাট 22 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত 6টা ভেসেল এসেছে, যেটা অনেক মানে প্রায় 74,000 টন, এবং 9 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত আরো জাহাজ পাইপলাইনে আছে, তারা পাস করবে। তো কোনো ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, ক্রাইসিসের কোনো বিষয় নাই। কিন্তু যেটা দেখা যাচ্ছে খাতুনগঞ্জ থেকে খুচরা মার্কেটের মধ্যে মেকানিজমটা হতে পারে, এই জায়গায় আমাদের খেয়াল করা দরকার, এবং এই জায়গায় কিভাবে ইমপ্রুভ করা যায় এই বিষয়টা যারা আছেন একটু ব্যাখ্যা করেন যে আপনাদের কয়টা ভাগে এটা খুচরা বাজারে যায়, আপনার খাতুনগঞ্জ থেকে কয় ভাগে খুচরা যায়?
যে আমাদের যে এসও যে হাত বদল নিয়ে যে কথাগুলো বারবার আসে, আমরা জিনিসটা আপনাদেরকে প্রশাসন যেহেতু সবাই আছে এগুলো জিনিসটা আকর্ষণ করলে আমি বলি। এসওটা আসলে হাত বদল হয় বিভিন্ন কারণে হয়। হয়তো আমার একটা মোকাম আছে, আমি কুমিল্লায় মাল সাপ্লাই করি। কুমিল্লায় হয়তো আমার কাছে 10টা পার্টি আছে, ওই 10টা পার্টির কাছে আমি হয়তো 5 ধরনের মাল প্রোডাক্ট সেল করে ওনার কাছে সাপ্লাই করে থাকি। কিন্তু কুমিল্লার যে পার্টি ওনার কাছে তা লাগতেছে একটা ফ্রেশের চিনি, বাট ফ্রেশের চিনি আমার কাছে নাই। ফ্রেশের চিনি কাজ করে আবার এই ভাই থেকে আমার ফ্রেশের চিনিটা আমার কাছে কিনতে হয়, কিনে আমি আমার টাকা দিতে হয়। আমার কুমিল্লার যে পার্টি আছে তাকে সাপ্লাই দিতে হবে। এই সাপ্লাই এই যে ওনার থেকে আমি যদি না নিই তাহলে ওনাকে আমরা সাপ্লাই দিতে পারছি না, আবার আমার পার্টিটা আমার কি হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের মানে এসও হাত বদল হয়। কিন্তু আমাদের যেহেতু সরকার যথেষ্ট মনিটরিং করছে এবং আমাদের এসওর উপরে একটা নির্ধারিত রেট দেয়া আছে, তো সুতরাং এটাকে ভাইলেশন করে কেউ এই কাজটা করতে পারে না। আর যদি পারে এটা প্রশাসন মানে সর্বোচ্চ ব্যবস্থা নিতে আমাদের কোনো সমস্যা নাই। যেহেতু আবার যে 15-20 দিন আমাদের মাননীয় উপদেষ্টা সাহেব বাণিজ্য উপদেষ্টা সাহেব একটা ভালো কথাই বলছেন, 8-10 দিন পরে সয়াবিনের দাম সহনশীল হয়ে যাবে। উনি যখন বলছেন ঠিক থেকে তার 10 দিন পরে আসলে আমাদের সয়াবিনের আর কাস্টমার নাই, পাইকারি বাজারে কিন্তু আর কাস্টমার নাই, মিল মালিকরা কিন্তু কাস্টমার পাচ্ছে না, মিল মালিকরাও কাস্টমার পাচ্ছে না, আমরা যারা পাইকারি আমরাও কাস্টমার পাচ্ছি না। কিন্তু চিন্তা করে আমরা করতেছি শুধুমাত্র বোতলজাত নিয়ে। বোতলটা যেহেতু বিভিন্ন ইস্যু নিয়ে সংকট আছে, আমাদের যে প্রশ্ন উঠতে যান যে কয়টা ধাপে যায় আপনাদের জায়গা থেকে খুচরা বাজারে কয় ধাপে গিয়ে আমাদের বাজার থেকে আমরা যারা পাইকারি, আমাদের যাদের এসবি ইস্যু হয়, আমরা যারা পাইকারি ভাবে নেয়, যারা এক গাড়ি মাল ডেলিভারি করায় 30 গ্রাম থেকে 45 গ্রাম মাল ডেলিভারি করায়, আমরা ওইসব বাড়িদেরকে মালগুলো দিয়ে থাকি। এরকম ধরেন প্রত্যেকটা থানায় 7-8 জন আছে। বুঝতে পারছি আমি, যেটা মনে হয় যে একটা বড় ধরনের একটা ব্যত্যয় হয় যে জায়গায় যে আপনারা যাদের কাছে এসও দেন তারা মূলত ব্যবসায়ী, বুঝা গেল কিনা? আপনার হয় সে ব্যবসায়ী হলে সে নিবে, নিয়ে খুচরা বাজারে যাবে। কিন্তু এই যে হাত বদল হয়, এতজন হাত বদল করা তো কথা না। আমি আপনাকে পরিমাণ আপনাদের এই জায়গাটা আমরা একটু আমরা শুরু থেকে পারছি কাজলগঞ্জের ব্যবসায়ীরা শুধু ব্যবসা করে না, কাজলগঞ্জ অনেক এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে এটা আমরা আপনি যদি কাজলগঞ্জের 2টা প্রবলেম দেখবেন, যার কাছে শেয়ার মার্কেটের মতো না, শেয়ার মার্কেট তো কাজলগঞ্জের শেয়ার মার্কেটের ক্ষেত্রে আপনার প্রাইমারি শেয়ার বা সেকেন্ডারি শেয়ার কিনতে হয়। এখানে তো সে বা ওখানে রেজিস্টার্ড হয়ে যায়, কিন্তু এখানে যারা আছেন আপনাদের আনরেজিস্টার্ড, কথা ঠিক কিনা? যারা আছেন আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে আপনারা যারা মূল মালিক আছেন আপনারা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে নেন, যে আপনারা ওরা এর সম্পর্ক এসব বিক্রির সাথে জড়িত থাকতে পারবে। যে কেউ যে কারো কাছে এসব দিতে পারবে না, হাত বদল এবার করা যাবে না। আমরা এখানে এই মিটিংতে সিদ্ধান্ত চলে যাবো, বলিতে হবে যে আপনার যার তার কাছে আপনি এসো দিবেন, সে তার মতো করে মডিফাই করবে, আমার দাম বাড়াবেন। এই কাজ করার সুযোগ আপনারা এটাকে ব্যবসা দিতে হবে এবং তাদেরকে আপনারা ট্রেড লাইসেন্স সহ বাকি যে সিটি কর্পোরেশন লাইসেন্স সহ যা যা প্রয়োজন ওইটা দিয়ে আপনারা এনলিস্ট করতে হবে, যে এই কতজন করতে পারে। যা আমরা আপনার যখন কনস্ট্রাকশনের কাজগুলো হয় যে ওরা লাইসেন্স দাঁড়িয়ে সেই এই রোডসের কাজগুলো করবে, অন্য কেউ চাইলে করতে পারবে। এইটার উপর আপনারাই আমাদেরকে এনশিওর করাবেন, লিস্ট দিবেন এবং অতি বিলম্বে আমাদের একটা কর্পোরেশনের বাকি জায়গাগুলো কপি দিবেন। আমরা চেক করবো, ওখানে যাবো এবং আমাদের ম্যাজিস্ট্রেট কে দেখে যে কর্মীক ব্যবসায়ী না, কিন্তু এখানে তাকে পাওয়া যায়, তাকে করিয়া দালাল দোকান বলে এনে আমরা তাকে গ্রেপ্তার সহ নির্ণয় এই মেসেজ আমার কাছে এসও আছে, এখানে এসওর মধ্যে লেখা আছে যে ডেলিভারি মাস্ট বি টেকেন উইথিন 15 ডেজ। আমার 90% এসওই এই তারিখে ডেলিভারি হয় না, এটা মেইনটেইন করে না। এসও নেওয়ার পরে মাল রিসিভ করে না অথবা ফ্যাক্টরি থেকে মাল দিতেও পারে না। এই গত 1 মাস যাবত এরকম কিছু ইনফরমেশন আমরা পেয়েছি। এই এসওটা চট্টগ্রামে একজনকে দেওয়া হয়েছে, বাট এই এসওটা চলে গেছে কুষ্টিয়ার একজন বিজনেসম্যানের কাছে। আরেকটা ইনফরমেশন যেটা আমদানিকারক আছে, এটা চট্টগ্রাম বন্দরের তথ্য মতে জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে ভোজ্য তেল আমদানি হয়েছে 3,84,500 টন এবং 7টি জাহাজে খালাসের অপেক্ষা আছে আরো 84,000 টন। এখন এটা কি ঠিক আছে কিনা? এটা যদি ঠিক থাকে তাহলে আপনার 3,84,000 টন অলরেডি চলে এসেছে।
3,84,000 আপনার 1 লক্ষ, বাট ওভারঅল সব মিলে 3,84,000 আমদানি হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। বেশি হয়। এটাই বলছি। সরকার আমার বক্তব্য হচ্ছে সরকার যদি আপনার রমজানকে সামনে রেখে বিভিন্ন দ্রব্য যেগুলো আছে এগুলোর ব্যাপারে প্রিকশনারি মেজার নেওয়ার কারণেই তো এইসব করবে করছে, খেজুরের দাম কমছে, অন্যান্য জিনিসের দাম কমছে। কিন্তু ব্যবসায়ীদের যে সমস্ত মহা থাকে যে বক্তব্যগুলো আসছে যে বক্তা পর্যায়ে তাদের প্রফিট এবং ব্যবসার ঠিক এবং ডিপ্লোমেসি করা মানুষ বোঝার কথা না। কিন্তু রোজ আস্তে আস্তে আপনারা মার্কেট ডিল করতে গিয়ে রোজ 29টার মধ্যে খেজুরের দাম কমে মানুষের থেকে রেজাল্ট পেল না। আমার কথা হচ্ছে সরকার যখন 15 দিন 1 মাস আগে থেকে এলসিগুলোর উপর আপনার রিল্যাক্স দিয়েছে, ট্যাক্স এর ডিউটির উপর আপনার দিয়েছে, রিল্যাক্স করে দিয়েছে, আপনি আমদানি করেছেন এবং 1 সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে রোজার আগে আপনার 3,40,000 মেট্রিক 500 মেট্রিক অলরেডি পৌঁছে গেছে। তাহলে তেলগুলো গেছে কোথায়? কোন ডিপোতে আছে? কোথায় লুকিয়ে আছে? যারা এখানে মেইন মাস্টার যারা মেইন ইম্পোর্টার তাদেরকেই মাস্ট বি ব্রট টু দ্য অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট। আপনি না হলে তাদের মার্কেটিং অফিসার তাদের লোকজন দিয়ে কথা বলেন আপনি রিয়েল তথ্য পাবেন না। আর ওনারা ওখানে মার্কেট মেকানিজমের উপর যে কথাগুলো বলছেন বক্তা পর্যায়ে সাধারণ মানুষ যেগুলো বুঝে না, সাধারণ মানুষ বুঝে ক্রাইসিস। আর একটা সেকেন্ড দিন হচ্ছে পেট বোতল। আপনি যখন তেল আমদানি করছেন আপনি ব্র্যান্ডে বোতল দিয়ে আপনি মার্কেটিং করবেন, আপনার নিশ্চয় পেট বোতল প্রোডাকশনের প্রিকশনারি মেজার আপনি 1 মাস আগে নিয়েছেন। এখন কেন আপনার বোতলের সংকট পড়বে? আমরা যে আপনার ইয়ে কিনি, ড্রিঙ্কিং ওয়াটার কিনি, যে আপনার পানি করে কিনি, পানির 1 লিটারে একটা বোতল হচ্ছে 20 টাকা, পাইকারি মার্কেটে কিনতে যান তাহলে 14 টাকা। তাহলে পানির দাম কত, বোতলের দাম কত? তাহলে বড় মার্কেটে আপনি সবের যদি 150 টাকা, এটা আপনার বোতলটা 160 টাকা হতে পারে, 190 টাকা হতে পারে। এগুলো তো আপনার মাথায় রাখা দরকার। আপনার যে পানিগুলো আমরা কিনে বোতল পরে আপনার 4 থেকে 5 টাকা, তাহলে খোলা বাজারের যে প্যাকিং যে খরচ বলতেছে ওনারা মার্কেটিং এর এবং ট্রান্সপোর্টেশনের, এটা মিলে 160 টাকা উপরে হতে পারে না। আমার বক্তব্য হচ্ছে খোলা জায়গায় ব্যবসায়ীদের যে ট্রিক্স, এই ট্রিক্স আমার বোঝার দরকার নেই। মার্কেট স্টেবল আছে কিনা এবং মার্কেটের ম্যানিপুলেশন হচ্ছে কিনা এটা আমার দেখার বিষয়। এখন আপনারা এগুলো করতে গিয়ে কালকে কাউন্সিলগঞ্জে আমরা একসাথে দেখেছি কোন দোকানে আপনার প্রাইস লিস্ট টাঙানো হয়নি ভিজিবলি। প্রাইস লিস্ট যেগুলো টাঙানো হয়েছে এগুলো সব তাদের কেসের ভিতরে, মানুষ এগুলো দেখে না। সুতরাং আমার বক্তব্য হচ্ছে আপনারা এগুলো ডিল করতে করতে যদি রোজা 29টা এসে যায়, রমজান ক্রস হয়ে যায় এবং লাভের পকেট যদি লাভের ওদের পকেটে যদি লাভ ঢুকে যায় তাহলে মানুষের কি লাভ হবে? সরকার যে ট্যাক্স ইয়ে করলো আপনার রিল্যাক্স করলো, সরকার যে যেগুলো দিল জনগণকে দিত এইটার বেনিফিট জনগণ পেল না। আপনারা যে উদ্যোগ দিয়েছেন উদ্যোগটা ভেরি টাইমলি, বাট ওনারা যে কমিটমেন্ট দিতে কমিটমেন্টগুলো ভালো করতে হতে বাজারে এফেক্ট করতে বলতে রোজা 29টা চলে আসে, তাহলে মানুষের কি লাভ হবে? আমার এটা জব দিতে হবে। তাহলে 3,38,000 মেট্রিক টন তার কোথায় গেল? কাটিয়ে কোথায় গেল? এবং এগুলো কি স্টেজে জব দিতে হবে? অলরেডি আমাদের সমাবেশ আছে, আমরা 2 মাস আগে থেকে আমরা দফায় দফায় মিটিং করেছি ওনাদের সাথে এবং ওনারা কমিটেড। এখন আমাদের টিকে গ্রুপে স্যারও আছে, আমরা আমাদেরও তো মানে এরকম না যে ব্যবসায়ীদের মেকানিজম আছে, রাষ্ট্রের কোনো মেকানিজম নেই, রাষ্ট্রেরও মেকানিজম আছে। আমরা জিনিসগুলোকে আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে সমাধান করতে। আমরা যদি আমাদের টিমগুলোকে, আমাদের যে মিলার আছে, মিলার পর্যায়ে যারা উৎপাদনকারী আছে স্যার, আমরা টিম, আমরা 5টা টিম করব। 5টা টিম করে আপনারা স্যার প্রতিদিন কি পরিমাণ মাল বাজারে ছাড়ছেন আমরা একটা তালিকা নেব। কোন কোন ব্যবসায়ের অনুকূল আপনারা দিচ্ছেন আমরা এটা ফলো করব। সেই ব্যবসায়ী কাকে এতটা দিচ্ছে সেটা আমরা ফলো করব। এটা বাইর করা কিন্তু খুব কঠিন কাজ, কিন্তু আমরা সেই দিকে যেতে যাচ্ছি না, কারণ এইগুলো একটা প্রক্রিয়ার বিষয়। এই প্রক্রিয়া করতে করতে দেখা যাবে যে আপনার রমজান শেষ। আমি ব্যবসায়ী কমিউনিটিতে অনুরোধ করবো যে আপনারা আমাদের এডিএম সাহেব যেটা বলেছে আপনারা দায়িত্ব নিয়ে বলেন যে 5টা হাত বদল করলে এটা খুবই এটা বোঝার জন্য রকেট সায়েন্স পড়ার দরকার নাই যে 5টা হাত বদল হইলে আলটিমেটলি জিনিসের দাম বাড়বে, কারণ প্রত্যেকটা এসওতে কিছু না কিছু তারা ব্যবসা করবে। তো আমরা আপনাদের অনুরোধ করবো যে টিকে গ্রুপ বা যে কোনো গ্রুপ তারা আপনাকে এসও দিবে, আপনি এরপরেরটা পরের ধাপে আপনার খুচরা পর্যায়ে চলে যাবে জিনিসটা। এটা নিশ্চিত করবেন কিনা আপনারা এরকম তাহলে আমাদের এত কথা প্রয়োজন হবে, আমাদের জিনিসটা সহজ হয়ে যাবে। প্লিজ মেক দ্য প্রসেস সিম্পলিফাই। শুনেন, আপনারা সমাধান দেন, না হলে কিন্তু আমরা যদি অ্যাকশনে যাই সেটা আবার আপনাদের জন্য বিব্রতকর একটা সিচুয়েশন হবে। আমরা এই আজকে দিয়ে বোধহয় 4 দফায় বসেছি, তাহলে ভাই জানেন আপনারা নিজেরাও ছিলেন, তো 4টা দফায় বসলাম, তারপরও এই রমজানের ক্রাইসিসটা থেকেই গেল। তো এটা ইনফ্যাক্ট দুঃখজনক। আর আমি মনে করি যে আপনারা যারা ব্যবসায়ীরা আছেন আপনাদের লিডারশিপ নিয়ে আমাদের মনে এখন শঙ্কা জেগেছে যে আপনারা কোন টাইপের লিডারশিপ দিতে পারছেন। এনিওয়ে, মানে কথা শেষ, আজকে এখানে মিটিং শেষ, এরপরে কিন্তু রাষ্ট্র দায়িত্ব নেবে।
আমরা কিন্তু বলেছি আমাদের কিন্তু রাষ্ট্রীয় পদ্ধতি আছে, সেটা আপনারাও জানেন। শুধু আপনাদের সঙ্গে আপনাদের প্রতি আমাদের একটা রেসপেক্টের জায়গা আছে এবং সেটা ভেরি মাচ হাই। যদি আমাদের আপনাদের প্রতি রেসপেক্ট না থাকতো আমরা 2 মাস আগে থেকে বসতাম না। তো আপনারা কি করা যায়, কোন ভাবে মানে ভোক্তা তেল পাবে সেই ব্যবস্থা করেন। আমাদের শাহনাজ ভাই খুব চমৎকার ভাবে বলেছে যে 29 রমজান হয়ে গেল, আপনার তেলের ছড়াছড়ি হলো বাজারে, আমার তো লাভ নেই কোনো, আমার যারা নাগরিকরা তারা তো সুবিধা পেল না। সো আজকে আপনারা বলেন জনমোধয় আছে, কালকে যে বড় একটা অভিযান হয়েছে এটাকে তো জাতীয় সংবাদে পরিণত হয়েছে, আপনারা দেখেছেন। এমন কোন জায়গা নাই ঢাকা শহরে যারা না জানে যে চট্টগ্রামের খাতুনগঞ্জে আমরা ড্রাইভ দিয়েছি, এবং আপনারা আমাদেরকে সমাধান দেন। কারণ এটা শুধু এখানে না, চট্টগ্রামের জন্য না, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি আশেপাশে যারা আছে সবাই আমাদেরকে ব্লেম করে। আপনাদের খাতুন ওরা পাইকারি খুচরা বাজার এবং তারা খাতুনগঞ্জকে ব্লেম করে, এবং খাতুনগঞ্জ চট্টগ্রামে হওয়ার কারণে আমরা এর বিরুদ্ধে লায়াবল থাকি। আমি একটা কথা বলছি যে মাননীয় সাহেব, আপনাকে ধন্যবাদ যে আজকে দেখেছেন। এখানে আগে প্রশ্ন, এখানে আজকে যারা কারা সরকারি কর্মকর্তা আপনাদের আহ্বানে, বিকজ ইউ আর মেয়র আসেনি, সেটা লিস্ট করা উচিত। আর নতুন কিছু আপনাকে এখানে ইনক্লুড করে গেলে পুরানো কিছু তুলছেই এখানে যেমন এখানে আপনাকে এটা আগে চেঞ্জ করে। আরেকটা জিনিস বলছি, গতকালকে আমাদের অফিসের সামনে একটা আপনার ইয়ের দোকানে, ফার্নিচারের দোকানে 1 ট্রাক বোতলজাত ওয়াইন ঢুকেছে। আমি সিএমপির প্রশাসনের একজন কর্মকর্তাকে জানিয়েছিলাম, আনফর্চুনেটলি কোনো অ্যাকশনে যায়নি। সেখানে গেলে অন্তত টের পেয়েছেন যে এখানে ফার্নিচারের দোকানে কিভাবে 1 ট্রাক তেল ঢুকে, সবাই দেখতে পাবে। আমি ডিবির একজন কর্মকর্তাকে জানিয়েছিলাম, বললাম আমি উদ্বোধন কমাচ্ছি, এই যদি অবস্থা হয় তাহলে কিন্তু মানে আপনি বুঝতে পারেন যে আমাদের কি অবস্থা। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে চূড়ান্ত মেয়র, যখন আপনাকে জনগণ লাইক করে দায়িত্ব কিন্তু আপনার উপর আসবে, জেলা প্রশাসনের উপর আসবে, আপনাদেরকে আর ওনারা যেটা বলছেন মানুষের উপর চাপাই দিচ্ছেন ব্যবসায়ীরা, এটা অন্যায়। ওনারাই যখন কারচুপি করতেছেন, আবার বলতেছেন যে জনগণকে একসাথে কিনতে হবে। জনগণ তো কিনবে, জনগণের চাহিদাতে কিনবে মানে যে ওনারা সবগুলা বাজার পাঠায় আপনার ফার্নিচারের দোকানে দাম বাড়লে স্টক বাড়ে, বিষয়টা আদৌ আমরা ওই অর্থনীতিও এটা আপনার এই কথাকে সমর্থনযোগ্য না। দাম যখন বাড়বে অবশ্যই এটা মুক্ততার পরিমাণ যেটা 1 লিটার কিন্তু আধা লিটার বলা হচ্ছে ব্যবসায়ীরা, খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। আমরা প্রথমত আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমাদের খাতুনগঞ্জে আমরা যারা এখানে প্রতিনিধিত্ব করতে আসছি খাতুনগঞ্জ ফেডারেশন থেকে পেট বোতলের ব্যবসার সাথে আমরা কোনোভাবে সম্পৃক্ত নয়, প্রথমত। দ্বিতীয়ত, যে আজকে সয়াবিনের যে ক্রাইসিসের কথাটা বলা হচ্ছে, এই ক্রাইসিসটা আজকে ওভারনাইট হয়নি। এটা অনেক দিন থেকে বড় বড় পার্টিরা, 2-3টা মিল মালিক অফ হয়ে যাওয়ার কারণে, ওদের প্রোডাক্ট বাজারে না থাকার কারণে যে ক্রাইসিসটা আগে থেকে হয়ে আসছে, ওইটার একটা ইম্প্যাক্ট এখন এসে পড়ছে। এটার সমস্যাটা সৃষ্টি হয়েছে রমজানের আরো 2 মাস আগে থেকে। 5ই আগস্টের যে পট পরিবর্তনের কারণে বেশ কিছু কারণে, রাজনৈতিক কারণে, সেটা সবার জানা। সালাম, বসুন্ধরার মতো বড় বড় কয়েকটা কোম্পানি যখন বন্ধ হয়ে গেল, ওদের প্রোডাক্ট যখন মার্কেটে ছিল আসে নাই, ওইটার ইম্প্যাক্ট এসে পড়তেছে এখন। এটা স্বাভাবিক হওয়ার জন্য এখন অলরেডি পাইপলাইনে মাল আসতেছে। গ্রুপের যিনি এখানে প্রতিনিধি আছেন উনি অলরেডি আমাদের ক্লিয়ার করছেন, বেশ কিছু মাল অলরেডি ঢুকেছে, আরো বেশ কিছু মাল আউটারে আছে। তাহলে এই জিনিসটা ঢুকার পর অলরেডি 500-700 টাকা পাইকারি বাজারে আমাদের হোলসেলে, যেটা ডিও যে ব্যাপারটা, এসর যে ব্যাপারটা আছে, এসর ব্যাপারটা আমি একটু বলবো আগে, জিনিসটা একটু ক্লিয়ার করি। যেটা আসার পর গ্রামের যে মূল্যটা, এটা অলরেডি 500 টাকার উপরে অলরেডি মার্কেট কমে গেছে প্রতি মনে। আমাদের এখানে যে হিসাবটা করা হয়, ওই হিসাবে আমাদের এখানে 153 টাকা। বারবার এটা আমাদের পক্ষ থেকে রিপিট করা হচ্ছে। প্রয়োজনে আসুক টিম, আসুক দেখুক আমাদের এখানে আমরা 153 টাকা পাইকারি বিক্রি করছি কিনা। আমরা দায়িত্ব নিয়ে বলতেছি আমরা 153 টাকায় বিক্রি করতেছি। এখন খুচরা মার্কেটে যাওয়ার পর ওদের আগের রেট, বেশি রেটের কিনা থাকলে ওরা খুচরা দোকানদার যদি লস দিয়ে না বিক্রি করে, আমি আপনাকে একটা প্রশ্ন করি, 153 টাকা আমি ধরে নিলাম আপনি 153 টাকা, আরো 1 টাকা আমি বাড়া দিলাম, 54 টাকা। তাহলে বাইরে যারা বিক্রি করছে তারা কত দামে বিক্রি করতে পারে? একটা বোতলজাত করতে সব মিলিয়ে নিজে বললে একটা মিনারেল ওয়াটার পানি আছে, ওটা একটা বোতলজাত করে এত টাকা, একটা বোতলে কত টাকা লাগতে পারে?
এই হিসেবে যেমন বলেন যারা মিলের মালিক, যারা বোতলের ব্যবসা করেন, বোতলের জাতের যে প্রক্রিয়াটা করেন, ওনারাই আপনাদের থেকে নিয়ে যারা বোতলজাত করে, আপনারা বলছেন কিছু ছোট ছোট দোকান এখন করেন এটা আপনি পরিচিত বিএসটি এর সমস্যার কারণে এই যে এটা করেন না, তাইলে আপনার লোকাল পর্যায়ে কত টাকা খোলা বাজারে আমরা খোলা তেলটার দায়িত্ব নিয়ে কথা বলতে পারবো। বোতলের দায়িত্ব তো আমরা নিতে পারবো না, বোতলের দায়িত্ব আমরা নিতে পারবো না। খোলাটা এখন 153 টাকা আমরা বিক্রি করতেছি হোলসেল। আমি তো বলতে চাই হোলসেল 153 টাকা বিক্রি করতে দোকানদার নেওয়ার পর স্যার মানে 153 টাকা লাভ করেছে। মানে এটাই 153 সেটা ট্রান্সপোর্ট কস্ট এইচ এন্ড এভরিথিং ইনক্লুড করার পরে সে ম্যাক্সিমাম 160 হতে পারে, নট মোর দ্যান 160। এটাই হচ্ছে লজিক। জি 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 জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জোনাওয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি যুবকেশ চট্টগ্রাম মহানগর। আমি আজকে জেলা প্রশাসনের আমাদের ডিসি মহোদয় যেটা বললেন, আমরা সম্মান রেখে অ্যাকশনে যাচ্ছি না। এই উক্ত উক্তির আলোকে আমি একটু বলতে চাই, আমাদের সামনে মানে যখন ব্যবসায়ীরা আসে তখন তারা কিছু ফেরেস্তা, আমরা তাদের আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ করবো বলবো, এগুলো শুনে হচ্ছে আপনারা শুকরিয়া আদায় করেন। দিন শেষে কিন্তু মাত্র যে কিন্তু খারাপ পরিস্থিতি কিন্তু পরিণত হয়। আমি জাস্ট কয়েকটা আইটেমের কথা বলি। এখানে যে লেবু, শসা, বেগুন এবং হচ্ছে তেল নিয়ে আপনারা এখানে তো নেগোসিয়েশন করছেন, ভালো কথা। কিন্তু পোস্ট অফিসে যে সিটি কর্পোরেশনের যে হাট বাজারগুলো আছে, এখন আপনি দেখবেন 40 থেকে 50 টাকা লেবুর জোড়া কিন্তু বিক্রি হয়। এখন আমার কথা হচ্ছে জেলা প্রশাসনের আন্ডারে অনেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন এবং হচ্ছে তাদের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আছেন, তারা দুপুরের পর থেকে যদি কি মনিটরিং এর যে বিষয়টা এটা যদি জোরদার বৃদ্ধি করা না হয়, অথবা আমাদের যারা ছাত্ররা আছে তাদের সহযোগিতা নিয়ে যদি এখানে যদি মনিটরিং এর আওতায় যদি কি প্রত্যেকটা হাট বাজারে যদি না যাওয়া হয়, তাহলে এটা কোনোভাবেই সম্ভব নয় কমানো। আরেকটা বিষয় আপনাদেরকে আবারও বলছি, আমি ব্যক্তিগত উদ্যোগে 10 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চট্টগ্রাম শহরে আমার ছাত্রদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে সিটি কর্পোরেশনের অধীনে যে সমস্ত হাট বাজার আছে আমি সবখানে আমরা হচ্ছে মনিটরিং করেছি, এবং মনিটরিং এর ফলে আমরা যেটা দেখেছি বাজার দরে অনেক স্থিতিশীলতা কিন্তু এসেছিল। কিন্তু বর্তমানে যেটা দেখেছি, আমরা হয়তো এখন মাঠে যাচ্ছি না শুধুমাত্র একটি কারণ, আমাদের সেফটি সিকিউরিটির একটা ইস্যু আছে। হয়তো আপনারা জানেন, আমরা গেলে হয়তো এখন একটা হয়তো তৈরি দিতে পারে, আমরা হয়তো একটা প্রতিবাদমূলক কথা বললাম, হয়তো এখানে দেখা যাবে আমরা চাঁদাবাজি করছি। সুতরাং আপনাদেরকে আবারও বলছি, যদি আপনারা তাদেরকে সম্মান রেখে, আমার ডিসি মহোদয়ের কথা আলোকে করি, সম্মান রেখে যদি আপনারা একসাথে না যান, এর কাজের কাজ কিছু হবে না। এরকম 5 আগস্টের আগে আমি এই হলরুমে বহুবার এসেছি এবং এই চট্টগ্রাম শহরে নানান ধরনের মিছিল হতে শুরু করে এই প্রকার হিসেবে আমি একটু ক্যাবিনেট থেকে আন্দোলন করছি এবং কথা বলেছি। ইভেন আমি নানান ধরনের রসায়নের শিকার হয়েছি, কিন্তু কাজের কাজ কিছু হয় না। আনুষ্ঠানিক রীতির বাইরে গিয়ে যদি আমরা মাঠ পর্যায়ে যদি আমাদের কার্যক্রমগুলো যদি সক্রিয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে এখানে কাজের কাজ কিচ্ছু হবে না। আমি বিনীতভাবে অনুরোধ করছি, এখানে মেয়র মহোদয় আছেন, এখানে ডিসি মহোদয় আছেন, আপনারা আপনাদের অধীনস্থ যারা হচ্ছে কর্মকর্তারা আছেন, সবাইকে অন্তত রমজান মাসে দুপুর 2টা হতে আমাদের দপ্তর সাধারণত বাজার করে হচ্ছে দুপুরের পর থেকে যদি কি মনিটরিংটা অন্তত যদি কি জোরদার বৃদ্ধি করা যায়, প্রত্যেকটা দোকানে যদি কি অন্তত মূল্য তালিকাটা যদি কি টাঙানো যায়, এখন হচ্ছে যারা যেখান থেকে কিনছে মার্কেট থেকে হোক, সেখানকার যে রসিদটা আছে সেটা যদি কি তাদের হাতে থাকে, তাহলে আমার মনে হচ্ছে যে সমস্ত এই কারসাজি সিন্ডিকেট এখন তৈরি হয়েছে, এটা অন্তত কিছুটা কমবে। আমি বিনীতভাবে সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তেল বলেন, সবজি বলেন, যাই বলেন, আপনাদের ডিসি অফিসে যারা, আবার বলছি, এখানে সবার কাজ তো না, কয়েকজন দুপুরের পর থেকে যদি মার্কেটে যদি 5টা বাজারে যদি 5টা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যায়, অনেক উপস্থিত আসবে। আচ্ছা, আমি আমার জায়গাতে এটা প্রতিদিন কিন্তু বের হচ্ছে, এটা হয়তো আপনারা জানেন। আমি এইটা বলি, আপনার কথা আমি গতকালকে আপনার রিয়াজদিন বাজার গেছেন, কিন্তু রিয়াজদিন বাজারে যে তেলের হাট সোনামে মার্কেট, আপনারা কি এখানে গেছেন? হয়তো আপনার 2-4টা হয়তো বা দোকানে হয়তো বা গিয়েছেন, এখানে হয়তো বা আপনারা অভিযান করেছেন, 16,000 টাকার মতো মনে জরিমানা হয়েছে, কাতুর মধ্যে 16,000 টাকার মতো জরিমানা হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, বড় বড় যে সমস্ত ডিলার আছে, এখন হচ্ছে যে সমস্ত এখন সংকটের জন্য যে সমস্ত মজুমদারি তৈরি হয়েছে, এই ইনফরমেশন গুলো আপনাদের গোয়েন্দা বিভাগে আপনাদেরকে দিচ্ছে না কেন? এখন আপনারা এই বিষয়গুলো নিয়ে তৎপর না কেন? আপনারা এগুলো নেন, এগুলো নিয়ে হচ্ছে নিয়মিত অভিযোগ পরিচালনা করেন। ঠিক আছে, আপনার বক্তব্য আমরা স্থান নোট করেছে। আপনার সদস্যদের জন্য একটু আমাদের বিষয়গুলো ক্লারিফিকেশন দরকার। যদি আপনার বক্তব্য শেষ হয় তাহলে আমি শুরু করব। থ্যাংক ইউ। আমি চাই এটা আবার বলছি, আমরা আপনাদের পাশে আছি, সহযোগিতা করতে চাই। আমি আপনাকে অনুরোধ করব, আগামী কাল থেকে প্রত্যেকটা অভিযানে আপনি আমাদের সাথে থাকবেন। আমি ছিলাম এবং থাকবো। আজকে থেকে আপনি থাকবেন, প্রত্যেকটা অভিযানে থাকবেন। আমি থাকবো। ওনাদের শুধু আপনি না, আমি একটু বলি, সিটি কর্পোরেশন অধীনে আপনাদের
সাথে যে যে বাজার হচ্ছে আপনার অভিযান হবে, সেখানে যদি কি আমাদের যুব ক্যাম্পের সদস্যদেরকেও লাগে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি প্রতিনিধি লাগে, আপনাদের সাথে থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে মাঠ লেভেলে এটা মনিটরিংটা জোরদার ভিত্তি করা হোক, একটা মাত্র আমাদের এখানে দাবি। ধন্যবাদ। শোনো আমাদের তো অবগত আছে। আমরা এটার জন্য তো কালকে কেসে শুরু করছি, এগুলি আমরা মোটামুটি করতেছি, ঠিক আছে। এখন আপনাদের যেটা আগে বলেন যে আপনি আমাকে স্পষ্ট করে বলেন যে আপনারা 153 এর মধ্যে রাখবেন, এই তো আমাদের হোলসেলের যে লুজ গ্রামের যে আমাদেরকে আজকে একটা ফাইনাল ইয়াতে যেতে হবে। আমরা এখানে বসার মূল কারণ হচ্ছে দেখেন এখানে আজকে আমরা ফাইনাল ইয়াতে চলে যাব, আপনি আইজার এটা 153 টাকা আপনি রাখছেন। আজকে যে প্রাইসটা গ্রামের যে রেটটা ওটা 153 টাকা লিটার আজকে পর্যন্ত। জি সরকার নির্ধারিত রেট হচ্ছে 155 টাকা। এর বাইরে যারা রিটেলে নিয়ে বিক্রি করবেন তাদের ট্রান্সপোর্ট কস্ট বা অন্যান্য সবকিছু মিলে এটা ম্যাক্সিমাম 158 বা 60 হতে পারে। এর উপর দেওয়ার কোনো কারণ নেই। ওয়েবসাইটে রেট দেব, আপনারা আমাদেরকে এভরিডে রেট দেবেন রমজান মাসে। প্রত্যেকদিন কোথায় কেউ চিকিৎসা কি আছেন বলবেন আপনি একটু। আমাদের বন্দরের যে আত্মকেন্দ্র আছেন নিশ্চয়ই, বন্দর থেকে কেউ আসছেন? আমরা তার বক্তব্য শুনবো। আমরা খাতুনগঞ্জ থেকে প্রত্যেকদিন রেট দিব সকালবেলা, সকাল 8টার ভিতরে আমাদের অফিসার আপনাদের সঙ্গে যোগাযোগ করে ফেলবে, 8টার ভিতরে রেট নিবে এবং কৃষি বিপণন থেকে করবে, আমাদের জেলা প্রশাসন ওয়েবসাইটে রেট দেবে। আপনি যেটা বলছেন যে ম্যাক্সিমাম 155, এই তো এটা বলছেন ম্যাক্সিমাম না, এটা সরকার নির্ধারিত রেট হচ্ছে 155। মানে এটার উপর আমরা যাব। মাননীয় মেয়র মহোদয়, আমি বলতে চাই এতে পুরো রেটটা নির্ভর করতে পরে কিন্তু বিল করে রেটের উপরে। এই যে বিল রেটের মিলের কাছে বসে আছে, তারা যে রেটটা দেয় তার সাথে 1 থেকে 2 টাকা যোগ করে তারা বিক্রি করে, মানে মূল তো মূল্য মিলাদা মিল কত রেটে বিক্রি করতেছে সেটার উপরে এই রেটটা তারপর আমি একটু বলতে চাই। আমরা এখানে সবাই জানি আমাদের শরীর রক্ত সঞ্চালন হয় হাটের মাধ্যমে, হাটটা হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে, আমরা সবাই বুঝতে পারবো মিলের যারা আমদানিকারক এবং যারা মিলার, তারা কোথায় কোথায় এই বোতলজাত, তারাই তো বোতলের ব্যবসাটা করছেন। তারাই বলো আপনি যাচ্ছেন বোতলের জন্য দোকানে, আপনি ড্রাম নিয়ে যাচ্ছেন না, তো আপনি বোতলের জন্য যখন যাচ্ছেন আপনি মিলাররা তারাই বলুন তাদের পরিবেশক কয়টা আছে, কয়টা পরিবেশক তাদের উপজেলা লেভেল আছে, কয়টা পরিবেশক এই মহানগর আছে, এবং তারা এই পরিবেশকরা কোথায় কোথায় এই মালগুলো দিচ্ছে। আমি বললাম আমার বাজারের কাছে যে আমার স্টক আছে আর আমি বাজারে বলতে হবে, আপনারা তাকে তাদেরকে বলেন তাদের পরিবেশ প্রত্যেকটা মিলারকে প্রত্যেকটা মিলার দায়িত্ব করতে আপনি আপনারা মনিটরিং এর আওতায় নেন। তারাই বলুন তারা কয়টা বোতল করছে এবং কতগুলো বোতল বাইরে যে ধন্যবাদ। হিসাব দেন না আমি হিসাব দিব না, আমি ক্যাবের পক্ষ থেকে একটু সামারাইজ করবো, আপনাদের একটু সময় যদি কেউ বলে তাহলে করবো না, এখন বলবো একটু যে ধন্যবাদ। আসলে আজকে বিশেষ টাস্ক ফোর্স কমিটির এর মাধ্যমে সবাই সম্মানিত সভাপতি মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয়, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সুন্দরবৃন্দ সবাইকে আমি রমজান বাবাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ক্যাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে এটা আমরা ফেব্রুয়ারি মাসের 20 তারিখে জেলা প্রশাসক মহোদয় রমজানের পূর্বে একটা মতবিনিময় সভা করেছিলেন। এই মতবিনিময় সময় আমরা সবাই আসলে আশ্বস্ত করেছিলাম সব প্রোডাক্টের মোটামুটি দাম ঠিক আছে, কিন্তু আমরা বর্জ্য নিয়ে একটা সমস্যা আছি। তো বাংলা একটা প্রবাদকে বলতে হয় আসলে সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট। আসলে আমরা সেই পরিস্থিতিতে পড়ে গেছি মনে হচ্ছে। জেলা প্রশাসক মহোদয় বলছিলেন অতি শীঘ্রই তিনি রিফাইনারিদের সাথে বসবেন, কিন্তু আজকে রমজান প্রায় 3টা হয়ে গেছে এবং আমরা অলরেডি ঈদের বাজারে ঢুকে গেছি রমজান শেষ হয়ে। আসলে বর্জ্যতলের ব্যাপারটা শুরু হয়ে গেছে আজকে থেকে প্রায় 3-4 মাস আগে থেকে, যখন রিফাইনাররা আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে বসছিল, বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে, তখন আসলে বর্জ্যতলের প্যাক বোতলের যে দামটা ছিল সেটা ছিল 165 টাকা রেট। ওনারা 10 টাকা রেট বাড়িয়ে 175 টাকা রেট করে এবং 175 টাকা রেট করার পূর্বে কিন্তু বর্জ্যতলের বাজারে প্যাক বোতলের সংকটটা দেখা যায়। অর্থাৎ যেটা কনজিউমার প্রোডাক্ট, যেটা কনজিউমার সরাসরি বাজার থেকে কিনতে পারবে, এটা চাহিদা সবচেয়ে বেশি এবং এটা হচ্ছে বর্জ্যতলের মেন সোয়াবিনটা আমরা এখানে পাই প্যাক বোতলে 2 লিটার, 1 লিটার, 3 লিটার, 5 লিটার বোতল এবং পলিপ্যাকে পাই। এটা যখন ব্যবসায়ীরা সংকট শুরু করে দিল, তখন আমাদের ক্যাবের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে আমরা কথা বলেছি, আমরা স্মারকলিপি দিয়েছি
এবং গণমাধ্যমে প্রচুর রিপোর্ট হয়েছে। এই রিপোর্টগুলো কিন্তু সরকার তখন কিন্তু আমলে নেয় নাই। এখন আমরা ডিজিএফ এর যিনি উপপরিচালক মহোদয় আছেন, উনি পার্ট টু পার্ট বলছেন, সবকিছু এখানে বিস্তারিত উনি বলেছেন। তাহলে এখন আমরা সমস্যাগুলো চিহ্নিত হয়ে গেছে, তাহলে আমরা সমাধানটা করতে পারতেছি না কেন? আমাদের বিগত স্বৈরাচারের সরকার শুধু দ্রব্যমূল্যের মানে এই ঊর্ধ্বগতিটা আমলে না নিয়ে দিনের পর দিন এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে আমাদের জনগণের সাথে তামাশা করেছে। ঠিক এই সরকার ও গণপ্রজাতন্ত্রী সরকার ও উপর লেভেল থেকে নিচের লেভেল আমরা কিন্তু সেভাবে রেকটিফাই হওয়ার কোনো আমরা সম্ভাবনা দেখতেছি না। আমি একটু একটু করে বলি, আমাদের কয়েকটা কেস স্টাডি আপনাদেরকে বলবো, 2 মিনিট সময় বেশি নেব না। আপনারা বুঝতে তুলনি যে কথাগুলো এখানে বলা হচ্ছে, আজকে একটা মিটিং হবে কিন্তু আসলে কাজের কাজ কিছুই হবে না। যেখানে বলা হচ্ছে এসও প্রথা 155 টাকা যদি সয়াবিন তেলের দর হয়, এখানে ব্যবসায়ীদের যদি কারসাজি না থাকে, এই সয়াবিন তেল কিভাবে ভোক্তা পর্যায়ে 200 টাকা বিক্রি হয়, 155 টাকা বিক্রি হয়? এই জিনিসটা কি আসলে মানে এই জিনিসটা কি দমন করা এত কি কঠিন ব্যাপার? এত কঠিন ব্যাপার নাই। এখানে রিফাইনারি গুলো দায়িত্ব নিচ্ছে না, পাইকারি বাজারে যারা আছে দায়িত্ব নিচ্ছে না, আমাদের সম্মানিত ব্যবসায়ী চেম্বারে যারা নেতৃবৃন্দ আছে ওনারা কোনো দায়িত্বই নিচ্ছে না। এখানে সালাম ভাই অনেক কথা বলে, কিন্তু উনি এসও কারা করে, এসও যে কারসাজি কারা করে, নিশ্চয়ই উনি ওনার সদস্যভুক্ত সবগুলি মেম্বার ওনার সদস্য, উনি সবগুলি নকদা পড়ে যাবেন। তাহলে উনি যদি দায়িত্ব নিয়ে বলে যে আজকে এসও যে রেট আছে 155 টাকা, 155 টাকা থেকে 5 টাকা বেড়ে এটা 160 টাকা ভোক্তা পর্যায়ে যাবে, এটা কেন করা যাবে না? ওরা এখানে অনেকগুলো কারসাজি আছে ধাপে ধাপে। আমরা যখন রিফাইনারিতে গিয়েছিলাম বক্তব্য সহ আমরা দেখেছি ওনারা যে রেটটা দেয় ওনারা উল্লেখ করে দেয় আজকের ডেটটা, কিন্তু যখন পাইকারি বাজারে যায় পাইকারি বাজার থেকে কোনো স্লিপ দেওয়া হয় নাই। যারা খুচরা পর্যায়ে ড্রামে করে ব্যারেলে করে তেল নিয়ে যায় ওনাদেরকে আমরা অনেকবার যাচাই করতেছি, আমাদেরকে কোনো স্লিপ দেয় না, বলছে আপনারা মাল নিলে না নিলে না। আজকে আমরা এটা একটা কথা চাই, যারা প্রত্যেকটা রসিদ এখানে থাকবে, যাতে খুচরা পর্যায়ে গেলে আমরা বলতে পারি যে ভাই আপনারা কত রেটে মালটা কিনছেন। ওনারা বলতেছে আমাদের কোনো রসিদই দেওয়া হয়, কিন্তু ওনাদের তো ব্যবসা করে খেতে হবে, সেই জন্য ওরা দিনের দিন ট্রাকে লাইন দিয়ে রিফাইনারি গুলো নিয়ে আসে। আজকে ছিল এটা একটা বড় পর্যায়ের মিটিং হওয়ার কথা ছিল, আমরা দেখছি রিফাইনারি থেকে শুধুমাত্র টিকে গ্রুপ এবং সিটি গ্রুপ আসছে, এখানে বসুন্ধরা আছে, এখানে বাংলাদেশ রিভলভার আছে, রূপচাঁদা আছে, ফ্রেশ আছে, তারপরে আবুল খাই ভেজিটেবলস আছে। ওরা কিন্তু এই মিটিংটায় কোনো গুরুত্বই দেয় না। জেলা প্রশাসনের যে একটা আজকে এত বড় একটা মিটিং, এটাই কোনো গুরুত্বই দেয় না। সুতরাং আমার মনে হয় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি মাননীয় মেয়র মহোদয়কে বলতে চাচ্ছি, মানুষ খাদ্য মূল্যস্ফীতি 14% উপরে বর্তমানে মানুষ এখানে আসলে অনেক কষ্ট আছে। মার্জিনালাইজ ভোক্তাদের জন্য আমরা কথা বলি, আমরা যখন কথা বলি আমাদের বিরুদ্ধে অনেক কথা অনেক সময় বলা হয় যে ক্যাব একটা দুর্বল সংগঠন, কিন্তু আমরা 18 কোটি মানুষের পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে আমরা দুর্বল সংগঠন। আমরা সরকারকে প্রতি মুহূর্তে সচেতন হওয়ার জন্য, সতর্ক করার জন্য আমরা বিভিন্ন পর্যায়ে ফোরামে কথা বলছি। আমরা বলছিলাম এই ক্রাইসিসটা টেক আপ করার জন্য গভর্নমেন্টের সরাসরি প্যাক বোতল আমদানি করা উচিত ছিল, যেহেতু ব্যবসায়ীরা এটা নিয়ে একটা আজকে থেকে দেখবে যে রমজানের জন্য ওরা একটু ঠেকাবে, গভর্নমেন্টকে একটু কষ্ট দিবে, এবং এই অন্তর্বর্তী সরকারকে আনপপুলার করার জন্য যত রকমের কারসাজি আছে ওনারা আমার মনে হয় করতেছে। না হলে এখানে অন্যান্য প্রোডাক্টের যেখানে আজকে একটা সিজনাল কারণে হোক, আমরা আলু টমেটো মোটামুটি একটা রিজনেবল প্রাইস আছে, অন্যান্য সবজিগুলো মোটামুটি কাছাকাছির মধ্যে আছে, কিন্তু সবকিছুতে একটাই বার করে দিচ্ছে। কিন্তু ভোজ্য তেল যদি আমরা বলি 18 লক্ষ টন আমাদের চাহিদা আছে, কিন্তু 2024-25 অর্থ বছরে প্রায় 24 থেকে 25 লক্ষ টন ভোজ্য তেল আমদানি হয়েছে। সেটা পত্রিকা রিপোর্ট, প্রথম আলো রিপোর্ট এবং অন্যান্য ধারাবাহিকভাবে গণমাধ্যমগুলো রিপোর্ট করে গেছে যে কিভাবে কোথায় কোথায় কারসাজি হচ্ছে, ধরে দেখি দেওয়া হয়েছে। যেহেতু আমাদের মেয়র মহোদয় আজকে এখানে আসছেন প্রধানমন্ত্রী হিসেবে, উনি জনগণের প্রতিনিধি, উনি জনগণের পালস বুঝবেন। আমার মনে হয় আমরা অলরেডি রোজানা ঈদের বাজারে ঢুকে গেছি, এখন তো মানুষ যা বাজার করে তা করে ফেলছে। আপনি এখনো যদি আমরা বহদ্দারহাট বাজারে, পাইকারি বাজারে কিংবা রেসিডেন্ট বাজারে যাই, গ্রামের যে সয়াবিন তেলগুলো আছে ওনারা বলবে যে 95 টাকা রেট, 200 টাকা রেট, এবং কোনো জায়গায় ওরা তেলও দিচ্ছে না, এবং প্যাক বোতলও পাচ্ছি না আমরা, এবং ওই যে খোলা সয়াবিন তেলটাও পাচ্ছি না। এখানে যে বড় সাধারণ সম্পাদক মহোদয় বললেন উনি তেলের 155 টাকা রেট। এটা কি সয়াবিন তেল, এটা কি পাম তেল, এটা কি না সুপার তেল, কোনটা রেট? সয়াবিন তেল উল্লেখ করে দিলে তাহলে আজকে একটা ডিক্লেয়ার দেওয়া হোক যে পাইকারি পর্যায়ে, খুচরা পর্যায়ে কত করে মানুষ এই সয়াবিন তেলটা বাসা থেকে বোতল নিয়ে যাবে, কিনতে পারবে। আপনি এইটাই আমরা চাচ্ছি। যদি এটা না হয় কালকে থেকে, তাহলে বাজারে একটা সারাশি অভিযান পরিচালনা করা হোক, এবং মাননীয় মেয়র মহোদয় গ্রেপ্তার বলতে চাই 2022 সালে একটা আইন করা হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে কোন খোলা বাতাল, খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধ, সেটা আইন করা হয়েছিল, কিন্তু সেটা রিফাইনারিরা সেটা মানে নাই, শুধু চয়নের সময় বৃদ্ধি করছে। আমাদের ক্যাবের পক্ষ থেকে অনেক আন্দোলন করছি, যেহেতু এটা একটা এর মধ্যে ডুবে যাচ্ছে বড় ব্যারেলের তেলগুলো। যদি কনজিউমার প্রোডাক্ট হয় সেটা ওইভাবে এসও বিক্রির সুযোগ নেই, কনজিউমার প্রোডাক্ট যেভাবে বাজারে সেভাবে বিক্রি হবে। এখানে টিকি গ্রুপের মাননীয় স্যার আছেন এখানে, আমি এই রিফাইনারি
বিরুদ্ধে একটা বড় অভিযোগ দিচ্ছি, সেটা আপনি আজকে এখানে আমরা একটা ডিসিশন চাচ্ছি এবং জেলা প্রশাসনের মধ্যে একটা রুলিং চাচ্ছি। বাংলাদেশের মার্কেটিং এর মধ্যে ওরা যে একটা অমানবিক মার্কেটিং করতেছে বর্তমানে, ওরা 1 কার্টন বা 2 কার্টন যদি সোয়াবিন তেল বিক্রি করে, ওখানে বলছে 2 কার্টন সরিষার তেল নেন, ওখানে 2 কার্টন চা পাতা নেন, 2 কার্টন 10 কেজি সরিষার তেল। এটা কোন ধরনের? এটা টিকে গ্রুপ করতেছে, এডিবল করতেছে, সবগুলো কোম্পানি করতেছে, এটা সবগুলো কোম্পানি করতেছে, সবগুলো কোম্পানি করতেছে। অথচ আমাদের ব্যবসায়ী ভাইরা এটা নিয়ে কোনো কথা বলে না। ব্যবসায়ী যারা আপনি যে কথাটা বলছেন, জি, জি, জি। এটা অনেকে আমাকে বলছে, আপনি আমাকে স্পষ্ট করে বলেন। স্পষ্ট করে বলছে টিকে গ্রুপ করে, টিকে গ্রুপ করে ওরা মাল দেয় না, সিটি গ্রুপ করে, সিটি গ্রুপ করে। আপনারা ওনাদের প্রোডাক্ট বাজারে চলে 10টা প্রোডাক্ট, ওরা প্রোডাক্ট বাজারে 100টা প্রোডাক্ট। ওরা বলছে আপনি আমাকে সোয়াবিন তেল নেন, সোয়াবিন তেলের পরিবর্তে সাথে আমার সরিষার তেলটা নিতে হবে, টিকের সরিষার তেল। টিকের সরিষার তেল মানুষের কাস্টমারের চাহিদা নাই, চা পাতার চাহিদা নাই, অন্যান্য প্রোডাক্টগুলোর চাহিদা নাই। ওরা বলছে এগুলো বাধ্য ফোর্স সেল, যেটা সেটা সারা পৃথিবীর কোথাও এই সেলটা আমি দেখি নাই, কিন্তু এই সেলটা এখানে হচ্ছে, দিনের পর দিন হচ্ছে। সেটা আমরা যখন দোকানে যাই, আমরা দোকানদার বলছে ভাই আপনারা তো আমাদের শুধু চাপ দিয়ে কথা বলেন, আমাদের পক্ষে কোনো কথা, কিন্তু ওনাদের পক্ষে অনেকগুলো অর্গানাইজেশন আছে, এই কথাটা কেউ কিন্তু এখানে বলতেছে না। অনেকগুলো ট্রেড লিডার এখানে আসছে, ওনারা কিন্তু কেউ এই প্রশ্নটা তোলে না। আমি মেয়ের মধ্যে অনেকগুলো ভিডিও পাঠাবো, আপনার পত্রিকাতে রিপোর্টছে, জাতীয় ভোক্তা অধিকার সংগঠন ঢাকার অনেকগুলো দোকানে বিরোধ হচ্ছে যারা ফোর্স সেলটা করতেছে। ফোর্স সেলটিকে মার্কেটিং এর পরিচয় হতে পারে এটা? কোন ভদ্র দেশে, কোন সভ্য দেশে এভাবে ফোর্স সেল করা যায়? আমি একটা প্রোডাক্ট আমার দরকার না, আমি সেটা কিনে নিব, কিন্তু ওরা ব্যবসায়ীদেরকে বাধ্য করতেছে, খুচরা দোকানদারদের, এই ডিলার যারা টিকে গ্রুপের ডিলার আছে। বলেন কোন কোন কোম্পানি আমি সেটা করছে? বলতেছি স্পষ্টভাবে, টিকে গ্রুপ, সিটি গ্রুপ করছে, টিকে গ্রুপ করছে, বসুন্ধরা, আপনার যেটা হচ্ছে টিকে গ্রুপ, সবগুলো মিলিয়ে টিকে গ্রুপ, সিটি গ্রুপ, সিটি গ্রুপ, তারপরে যেটা হচ্ছে মেঘনা গ্রুপ করে, মানে প্রায় সবগুলো কোম্পানি করতেছে এগুলো এখন। এডিবল অয়েল, বাংলাদেশ এডিবল অয়েল, যেটা ওই রূপচাঁদা, রূপচাঁদা আবুল খায়েরটা খুব একটা বেশি অভিযোগ পাচ্ছে না, কিন্তু এই 4টা বড় লাগে অভিযোগ আমরা পাচ্ছি বিভিন্ন গ্রুপ, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, ওই যে বাংলাদেশ এডিবল অয়েল, রূপচাঁদা, রূপচাঁদা, বাংলাদেশ এডিবল অয়েল। এখানে টিকে গ্রুপের সর্বোচ্চ পর্যায়ে কর্মকর্তা মহোদয় আছেন। আমি টিকে গ্রুপকে বলবো, এটা অনুরোধ করবো, আপনারা আপনাদের যে সমস্ত প্রোডাক্ট চলে না বাজারে, সেই সব প্রোডাক্ট আপনারা বিক্রি করবেন না, এটা ফোর্স সেল। এখন এটা যেহেতু আমার সোয়াবিন তেলের প্রয়োজন আছে একজন কাস্টমারের, তো কাস্টমার আমাদেরকে বলছে ভাই আমরা তো ওদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো চলে না, এগুলি চলানোর জন্য আমরা হয়তো 2-5 টাকা বেশি করে আমরা নিচ্ছি। তীরের অনেকগুলো আমরা বোতলে পাইছি, যেগুলো আপনার মূল্য তালিকায় খুচরা মূল্য তালিকা উল্লেখ করা নাই, সেটা অনেকগুলো বোতল আমরা বাজার পাইছি। টিকে গ্রুপের তীর ব্র্যান্ড যেটা, সেটা রিফাইনারি পর্যায়ে কথা বলতে বলছিলাম, আমাদের বক্তব্য ওরা কি করছে জানি না, ওরা মূল্য ছাড়া বাজার থেকে তেলগুলো, এবং প্রতি লিটার সোয়াবিন তেল 200 টাকা 195 টাকা বিক্রি করছে, অথচ এটা হওয়া উচিত ছিল 175 টাকা। এখন এখানে দুইটা প্রশ্ন মোটা থেকে আমি শেষ করে দিচ্ছি। এখন আমরা যদি খোলা সোয়াবিন তেল তো অন্তত যদি বাজারে অ্যাভেলেবেল করতে পারেন, খোলা সোয়াবিন তেল আসলে স্বাস্থ্যকর না, অনিরাপদ, তারপরে যদি এটা একটা ক্রাইসিস মুভমেন্টে যদি বলতেন না খোলা সোয়াবিন তেলটা আমরা 160 টাকা প্রতি লিটার, 160 টাকা সর্বোচ্চ হতে পারে, 160 টাকা প্রতি লিটার, ওনারা যদি 155 টাকা বিক্রি করে, তাহলে আমি যেখানে আমার বহদ্দারহাট বাজার বা ব্রেসডিন বাজার বা যেখানে চক বাজার থেকে আমি ড্রাম থেকে তেলটা যদি আমি নিই কেজি হিসেবে বা লিটার হিসেবে, আমি সর্বোচ্চ 160 টাকায় নিব। এইটা যেন এনশিওর করে, তাহলে সাপ্লাই চেনের কোনো ঘাটতির কোনো প্রয়োজন, আমি কোনো ঘাটতি দেখতেছি না। ব্যাট বদলটা এখন আমি বলি, আমি মাননীয় জেলা প্রশাসনের মধ্যে একটা প্রশ্ন করে, আপনার আইনি কি আছে? আমার একটা ফ্যাক্টরি আছে, আমি 1000 কোটি টাকার ফ্যাক্টরি, আমি রিফাইনারি, আমি প্রোডাকশন বন্ধ করে রাখলাম, আমি শ্রমিক অসন্তোষের কথা বললাম, আমি বলছি আমি র মেটেরিয়ালস আমরা না, রাষ্ট্র এখানে কি ব্যবস্থা নিতে পারে? রাষ্ট্রের কি দায়িত্ব আছে? ওনার ফ্যাক্টরিটা যদি উনি ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখে, শর্ট সাপ্লাই করে, এখানে নিশ্চয়ই রাষ্ট্রের আইন আছে, রাষ্ট্র তো এটা আইনের পদক্ষেপ এখানে নিতে হবে। প্রত্যেকটা বছর আমরা দেখি রিফাইনারি গুলো এইভাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে হয়তো ওভারহোলিং এর কথা বলে, শ্রমিক অসন্তোষের কথা বলে, এখানে র মেটেরিয়ালস কথা বলে, সংকট দেখিয়ে সাপ্লাইটা স্লো করে দেওয়ার পরে এই যে অনিচ্ছ সংকটগুলো তৈরি করে, এবং কি জন্য এসও হবে? এসও তো কোনো সিস্টেমে নেই। অন্যান্য কনজিউমার প্রোডাক্টগুলো যেভাবে রিফাইনারি থেকে সরাসরি ডিস্ট্রিবিউটর করেন, ডিস্ট্রিবিউটর থেকে সরাসরি খুচরা বাজারে ঢুকবে, এখন শুধু বুঝজতাল থেকে কেন এসও করা হচ্ছে। ওরা প্যাক বদলে অন্যান্য 10টা আইটেমের মতো এটাও সাপ্লাই চেনে চলে যাবে মার্কেটিং এ, যেভাবে ডিস্ট্রিবিউশন হয়, মার্কেটিং করা হয়। তো আমরা চাচ্ছি এখানে সুষ্ঠু একটা ব্যবস্থাপনা এবং আনফেয়ার ট্রেড এখানে না হোক। এখানে আমরা ব্যবসায়ীরা সেবা প্রদান করতেছে, আমরা পণ্যটা পাচ্ছি, আমরা ক্রেতা, কিন্তু গভর্নমেন্ট এখানে রেগুলেটরি ভূমিকা পালনে আরো অনেক বেশি কঠোর হতে হবে। গভর্নমেন্ট এখানে রেগুলেটরি ভূমিকা পালন করতে হবে, না হলে আমাদের এগুলি সভ্য দেশ না, আমরা কাতার কিংবা ওমানের মতো দেশ না। আমরা অনেক কথা এরকম বলি, কিন্তু আমরা নিজের থেকে ছাড় দিই না। একটু উদাহরণ দিই ম্যাডাম, আমি সানগাঁও আবাসিক এলাকায় থাকি, ওখানে একটা
লিফলেট তুলছে একজনে একটা ব্যানার যে সেল দেওয়া হবে, আর 10টা দোকানদার এসে বলছে তোমার এটা এখন নামাও, আমি ব্যবসা করতে পারতেছি না, আমরা কোন সভ্য দেশে কোন মুসলমান দেশে আমরা বসবাস করতেছি, এবং সমিতি থেকে বলা হয় তোমার ব্যানারটা নামে ফেলো, এটা সেলের একটা ইয়া তুলছে। তো আমরা আসলে ওদের পাশে দাঁড়ান, দুই একজন ভালো মানুষ থাকলেও আমরা ওদের পাশে দাঁড়াতে পারি না। সুতরাং ব্যবসায়ী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক কথা বলছে। আসলে আমি চাই আজকে থেকে একটা কনক্রিট এখানে ডিসিশন হোক, শুধুমাত্র এমনি কোনো মিটিং মাইনাসটা আপনি একটু পরে শোনাবেন, আমাদেরকে কি সিদ্ধান্ত হলো কালকে থেকে বাজারে যেন এটার ইম্প্যাক্ট হয়। এবং কৃষি বিপণন এখানে আছে বলতেছি, লেবুর দাম কেন হঠাৎ করে 10 টাকা 20 টাকা লেবু খালি 130 টাকা কেন হচ্ছে, কোন পর্যায়ে হচ্ছে, কলার দামও দেখতেছি খুব ঊর্ধ্বগতি। এই গুরুত্বপূর্ণ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে সফলতা কামনা করে এখানে বরাবর শেষ করছি। ধন্যবাদ সবাইকে। যে মুদ্রা আসলে স্যার এখন তো চাহিদা বেড়ে গেছে, এটা হচ্ছে মেইন প্রবলেম। এখন সবার কাছে সর্বোচ্চ খাওয়ার জন্য যেহেতু চাহিদা বেড়ে গেছে, এবার বাজারে জমাটা একেবারে অনেক কিছু এবার বাড়বে, একেবারে স্যার দামটা বাড়ছে। ভাবে বাড়ছে কিনা, বাড়ছে ঠিক আছে, হয়তো 12 টাকা 4 টাকার জায়গায় 6 টাকা হওয়ার কথা, এটা 12 টাকা হচ্ছে কিনা, কত হওয়া প্রয়োজন এটা দামটা স্যার একটু কম হবে, একটু বেশি বেড়ে গেছে। স্যার এটা যেহেতু স্যার লেবুর যে ব্যাপারটা আমাদের স্যার বিশেষ করে রিয়াজুদ্দিন থেকে স্যার এরা যায়, তো এরা স্যার যে দামে কিনে আনতেছে যে রসিদটা, সেটা স্যার খুচরা ব্যবহারে সংরক্ষণ করবে এবং এর থেকে একটা স্যার যৌক্তিক মূল্যতে বিক্রি করবে স্যার। এখানে যেভাবে ঢালাওভাবে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের দোষারোপ করা হচ্ছে, আমরা তো পেট বোতলের সাথে জড়িত ব্যবসায়ী না। ওনারা কাদেরকে পেট বোতল গ্রুপে দেয়, ওনাদের কাছ থেকে আপনারা লিস্ট নেন, লিস্ট নেওয়ার পর তাদের কাছে অভিযান চালান। আর দ্বিতীয় কথা হলো, ওনারা যাদের কাছে এসে বিক্রি করে, ওনাদের সবার কাছে এসে বিক্রি করে না, ওনারা যাদের কাছে এসে বিক্রি করে তাদের লিস্ট নেন, তাদের সাথেও ওনারা মিল রেট কত হবে, আমরা কি রেটে বেচবো, আজকে এখানে সিদ্ধান্ত হবে। আমরা এটা বাইরে দিতে হবে, আমাদেরকে দেওয়া হবে, সবসময় দোকানে করা হবে, এটা তো আমাদের জন্য প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে। এটা আমাদেরকে সবসময় মিটিং এ ডেকে এনে একটা অসম্মানজনক বক্তব্য হয়ে যায়। আমরা বলবো যে এখানে মিল মালিকও আছে, আমরা যারা সেকেন্ড পার্টি আমরাও আছি, এখানে আমাদের যে ব্যবসায়ী ভাই আছে তারা সবাই সেকেন্ড পার্টি, তাদের কাছে ওনারা কি দাম বিক্রি করবেন, আমরা কি দাম বিক্রি করবো, আপনারা নির্ধারণ করে দেন, আমরা ওইভাবে চলবো। রশিদ না দিলে দিতে পারছে না, তো রশিদ আপনারা রশিদ দিবেন, রশিদ না দিলে জেলা প্রশাসক হিসেবে আমি কিন্তু রাষ্ট্র এখানে আমাদের বক্তব্য পরিষ্কার। 2-1 দিনের ভেতরে যদি চট্টগ্রামের তেলের সাপ্লাই যদি অ্যাভেলেবেল না হয়, তাহলে আমরা গোদাম পর্যায়ে মোবাইল করবো, সারাশি অভিযান চলবে। ক্লিয়ার? আমরা কোনো খুচরা অভিযান করবো, আমরা গোদাম অভিযান করবো, আমরা গোদাম অভিযান করবো এবং এটা দৃশ্যমান অভিযান হবে, আপনারা দেখতে পারবেন। আর শুধু গোদাম অভিযান করে আমরা শেষ করবো না, আমরা কিন্তু জেল দিব। আজকে টিকেট গ্রুপ বলেন বা সিটি গ্রুপ বলেন, এরকম একটা প্রতিষ্ঠিত গ্রুপের কাউকে যদি আমরা 10 দিনের জন্য জেল দিই, আমি মনে করি সেই গ্রুপটা মরে যাওয়ার মতো একটা অবস্থা অপরাধের কারণে। আপনারা সাবধান হন, আমাদের কাজকেই আপনারা বলে যাবেন, আপনাদের যেভাবে আমাদের সভাপতি আমাদের বলেছেন, আপনারা আজকেই সিদ্ধান্ত হবে, না হলে কালকে থেকে রাষ্ট্রের দায়িত্ব দেবে। আর আমরা অভিযান করবো 2টার পর থেকে, আমাদের সঙ্গে ছাত্র সমন্বয়তা থাকবে। দেখি আপনারা কার শক্তি বেশি, রাস্তার শক্তি বেশি নাকি ব্যবসায়ীদের শক্তি বেশি, আমরা দেখতে চাই। আপনার অ্যাডভান্স ঘোষণার প্রেক্ষিতে যদি এটা বাড়িয়ে ঢুকে যায় বা নিজের দোকানে ঢুকে যায়, আপনি তো বলছেন গুদামে 2 দিনের মধ্যে অভিযান চালাবেন, গুদামে 2 দিনে, আমি একটু বলি, আমি বলতে 2 দিনের মধ্যে আপনি অভিযান চালাবেন, এর মধ্যে ফার্নিচারের দোকান অথবা অন্য কোথাও যদি ঢুকে যায়। সেকেন্ড, প্রথম কথা হচ্ছে যে ব্যক্তি ইনপুট করেছে 1 লাখ টন উচ্চ তেল, তিনি তেলগুলো কোথায় নিয়েছেন তাকে জবাবদিহির আওতায় আনা উচিত। তিনি তেলগুলো এনে কোথায় নিয়েছেন তাকে অ্যাকাউন্টেবল রেটে আনা উচিত। আমার বক্তব্য হচ্ছে ইন্ট্রোগেশন এবং হিয়ারিং আনা উচিত, তিনি তেলগুলো কোথায় নিয়েছেন। আমি বক্তব্য যে এখন অ্যাডভান্স ঘোষণা দিচ্ছেন, আমরা তেলগুলো সরিয়ে ফেলবো, যারা আজকে আসলে তাদেরকে জবাবদিহির আওতায় আনা উচিত। কারণ বাংলাদেশের ল্যান্ড এবং বাংলাদেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা ব্যবহার করে তারা এখানে ব্যবসা করছে। আমরা গত 15-17 বছর ধরে কতক্ষণ গম, কতক্ষণ খেজুর, কতক্ষণ তেল, কতক্ষণ চিনি, কতক্ষণ এটা বিভিন্ন আইটেম কেন্দ্রিক যে সিন্ডিকেট গুলো দেখেছি, আর স্ক্রিপ্টগুলো বিভিন্ন সিন্ডিকেট এবং প্রফিটিয়ার রেকেট তাদেরকে দেখেছি। তারা যদি মনে করে এখন স্পিন টাইম ফর দেয়ার মেকিং দেয়ার মানি,
তাহলে এটা তারা ভুল করবেন। আমার মনে হচ্ছে এখন ড্রাস্টিক অ্যাকশন নেওয়ার সময় মানুষ কিন্তু এখন মিল করে বিজনেস। থ্যাংক ইউ। খুব ভালো বলছেন। আসলে বক্তব্যটা আসলে হয়েছে, আমার মনে হয় এটা ফিক্স কাট হয়ে যাওয়া উচিত। তারা যেহেতু সব লেভেলে এখানে আছে, আজকে থেকে আপনারাই ঠিক করে দেন এই আপনার খাদ্য বর্জ্য কত বিক্রি, বাইরে কত বিক্রি বলুক না, ওনারাও বলুক, অসুবিধা নেই। আমার কথা হচ্ছে আজকে সিদ্ধান্ত হয়ে যাবে, আজকে থেকে সিদ্ধান্ত হয়ে যাবে। এটা আপনারা সবাই মিলে, সিদ্ধান্ত শুরু হলে হবে না, সিদ্ধান্ত হওয়ার পরে আপনারা সবাই মিলে এই সিদ্ধান্তটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, যাতে করে এটা সঠিকভাবে এই সিদ্ধান্তটা আপনার কোঅর্ডিনেট হয় সব জায়গায়। আরেকটি পাশে যিনি ইন্টেলিজেন্সে বসে আছেন উনি রাষ্ট্রীয় খেতাব পাওয়ার মতো যোগ্যতা রাখেন। সো আপনাদের লাগবে না, আমরা ওনাদের মাধ্যমে জেনে নেব। হ্যালো, আমি আরেকটু কথা বলবো। হ্যালো, বলেন। আমি কথা বলতে চাই। আচ্ছা, এখন আমাদের বর্তমানে খাবার অনুযায়ী আবুল খায়ের আধিপত্য বেশি। খাবার আবুল খায়ের উনি ওখানে কেউ আছে এখানে? এখন না, এটা বাস্তব তো। এখন আপনার আবুল খাকে লাগবে, খাতুল হচ্ছে ঠিক আছে, আবুল খাকে লাগবে। বর্তমানে আবুল খায় খাতুল আধিপত্য বেশি। আপনাদের আরেকটু দৃষ্টি আকর্ষণ করছে, যেহেতু অ্যাসো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আমার মনে হয় আমরা তো সব ডিজিটালের দিকে চলে গেছি না এখন বাংলাদেশ। তাই না? ব্যবসায়ী কমিউনিটি আপনারা আজকে অঙ্গীকার করেন যে আপনাকে ডিজিটাল হলে আমাদের কিন্তু ট্রেস করাটা খুব সহজ হবে। কত তারিখে আমরা শুধু অনলাইনে ঢুকলে বুঝতে পারবো যে কোম্পানির এতগুলো অ্যাসো হয়েছে এত তারিখে। আর এটা তো একটা টাইম থাকে স্যার, 15 দিনের একটা টাইম থাকে। 15 দিনের পরে যদি কেউ তার পণ্যটা ডেলিভারি না নেয়, সেই ক্ষেত্রে তো আমরা তাহলে ডিজিটালে আমরা সহজে ধরতে পারতেছি যে তার পণ্য কিন্তু কভার হয়ে গেছে, তাহলে কারসাজিটা করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমার মনে হয় আমরা ফাইনাল একটা সিদ্ধান্তে চলে যাই। সালাম ভাই, আপনারা যে কথাটা বলেছেন একদম উঁচু লেভেলে যারা আমদানিকারক তারা বলুক, এরপর আপনারা বলেন, এরপর মাঠ পর্যায়ে ফিক্স আপ করে দেন। আমরা আজকে এটা বরং সবার সামনে আমরা আমরা সিদ্ধান্তের কাছাকাছি আসছি। অনেক হোলসেলের বিষয়টা আমি দেখবো, আমি বিষয়টা পুরোটা আমি জানি কিনা, টাকার ফিস দেখে ওটা আমি দেখবো, আমি জানাবো। আরেকটা বিষয় হলো যে পারচেজটা, আমাদের পারচেজটা কিন্তু একটা ফিক্সড প্রাইসে পারচেজ হয়। কমিউনিটি মার্কেটে শিকাগোতে এবং পাম অয়েলটা হচ্ছে মালয়েশিয়া, এই দুই জায়গায় প্রতিদিন আমাদের 12টা থেকে আমরা মোবাইলে ওই মার্কেট পারচেজ করি। তো ওই পারচেজ যেটা আজকে হচ্ছে সেটা বিক্রি হবে 2 মাস পরে যখন আমরা পাবো। সো মার্কেটে কিছুটা উপর উঠানামা করবে, এটা খুব একটা বড় না। অতএব এই পারচেজের যে আমরা করলাম, এর যে বিক্রি যখন হবে এই রেটটা আমরা পাবলিশ করতে পারি, সেটা হচ্ছে। এবং এই রেটটা আবার যারা এসও নিবে তারা পাবলিশ করতে পারে, এবং এরপরে কত হাত বদল হবে এটা কিন্তু আপনাদের ব্যাপার, এটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমরা ফার্স্ট প্রাইসটা যেটা এই এসও দিলাম সেই প্রাইসটা আমরা পাবলিশ করতে পারি, এবং এটা কিন্তু ফিক্স এখনই বলে দেওয়া যায় না 155 হবে। এখন পর্যন্ত বোতলটা তো 153 টাকা আমরা বিক্রি করি আমাদের ডিলারদের মাধ্যমে, 154 টাকা আমরা বিক্রি করি ডিলারদের মাধ্যমে বোতল, এবং লুজটা বিক্রি হয় তার উঠানামার ভিত্তিতে। এইটা আমরা একটু বোতলের গায়ে কত রেট লেখা থাকে, প্যাক বোতলের গায়ে যেটা খুচরা বাজারে বিক্রি হয়, পেট বোতলের গায়ে লেখা থাকে। আমাদের সেলসের কি আছেন টিকে গ্রুপে? বলেন আজকে রেট কত আপনাদের? বোতলের 5 লিটারের বিল চলে আসেন, আপনি দিকে চলে আসেন, সামনে আসেন, আপনি সামনে রেট জানেন। আমি দেখছি হ্যান্ডম্যাগটা কই, হ্যান্ডম্যাগ দিলে হচ্ছে না স্যার। 175 এই যে 75 এটা অনেক বেশি, এটা অনেক বেশি। 153 যদি হয়, 154 যদি হয়, তাহলে 175 ডিফারেন্সটা এখানে অনেক বেশি। বোতলের কস্টিং, বোতলের মার্কেটিং কস্ট, এদের পরিবহন কস্ট সব যোগ করে কত টাকা করে? যত সরকারি বিধান করে দিয়েছে 170 টাকা করে। আমাদের মার্কেটিং এর কস্ট হিসাব করলে এখানে 169 টাকা হচ্ছে আমাদের ডিলার প্রাইস, ডিস্ট্রিবিউটর প্রাইস।
সেখানে 3 টাকা ওই ডিস্ট্রিবিউটরের মার্জিন রেখে 172 টাকা আমরা মার্কেটে বিক্রি করতেছি, 175 টাকা হচ্ছে খুচরা বিক্রি করতে হবে। এমআরপি দেওয়া 3 টাকা করে। যেহেতু পেট্রোলটা পাওয়া যাচ্ছে না, আমরা যদি খোলা গ্রামের দামটা যদি নির্ধারণ করতে হবে চট্টগ্রাম অঞ্চলের জন্য, তাহলে এটা সবচেয়ে ভালো হয়। যেহেতু পেট বোতলটা পাওয়া যাচ্ছে না, যেহেতু ভাই বলবো 155 টাকা যদি ওরা মিল গেটে বিক্রি করতে পারে এসোতে, তাহলে আমরা খুচরা পর্যায়ে যদি ড্রামে যদি 160 টাকাও পর্যন্ত পাই, এই ডিক্লারেশনটা যদি দেওয়া হয়, তাহলে আমাদের মোবাইল করে বিক্রয় মেশিনের জন্য সুবিধা হবে। আমরাও মানুষকে ডিক্লেয়ার করতে পারবো যে এখন থেকে ড্রামে আমরা বাসা থেকে কন্টেনার নিয়ে যাবো, গ্রামে বর্জ্য তালটা নিয়ে আসবো, অর্থাৎ বর্জ্য তালটা আমরা যদি খুচরা পর্যায়ে কত হবে সেটা আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হবে, আমরা সর্বোচ্চ 2 টাকা প্রফিট করে আমরা বিক্রি করবো। আমরা বলা সেইটা ফিক্স করবে মিল যে রেটে আছে আমাদেরকে দিবে, তার সর্বোচ্চ কথা শেষ হলে কিন্তু একটা কনক্লুশনে পৌঁছাতে চাই। আপনার কথা শেষ হলে আপনার কথা শেষ হলে না, আমার কথা প্রায় সেদিকে যেমন সামনে কোনো ক্রাইসিস হবে না, যেটা 15 দিনের ছিল সেটা মেকআপ হয়ে গেছে এবং এখন পাইপলাইনে মোটামুটি আমাদের 1 লাখ টনের উপরে আমাদের পাইপলাইনের মধ্যে আছে, যেটা খুব সহজেই হবে। আর যেটা হচ্ছে যে পেট বোতলের আমি যেটা হিসাব দিলেন 169 টাকা আমাদের হয়, 3 টাকা ডিস্ট্রিবিউটার লেভেলে, 172 টাকা দাঁড়ায়, 175 টাকা হচ্ছে খুচরাতে বিক্রি হচ্ছে এখন। আর লুজটা বলবেন ওনারা, আমাদের যে মিলা রেটে ওনারা যেটা নেবেন তার থেকে কতটা আপনারা দিতে পারবেন? 2 টাকা বাড়ায় দিলে ওনারা এটা ওনাদের এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে মিল কর্তৃক নির্ধারিত সর্বোচ্চ উপরে 2 টাকা প্রফিট আমরা বিক্রি করতে পারবো, আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এখন আপনার সারাংশ দাঁড়ালো 153 দাঁড়া, উনি 153, আপনি 155। উনি যদি 153 তে আমরা যদি 155 এ করে তখন আমি 155 আমরা শুনেন এগুলো হচ্ছে জায়েজ না গিয়ে আমরা এটা যদি যা যাব 155 আপনারা পুরো যদি যাব না, আমি 1 মাসের জন্য এটা ফিক্স করে দিলাম। 1 মাসের জন্য ফিক্স হচ্ছে সরকার নির্ধারিত যে দর আছে 155, ওটার সাথে আমরা যোগ করে 2 টাকা বেশি। না আপনি তো বলছেন 155 টাকা কি আমরা 2 টাকা কেন বেশি? আপনি 155 তে থাকেন সালাম ভাই, এই শুনেন ব্রাদার, আপনি সাবমিট বলে আমরা যে রেট দিবেন আমাদের মানে আপাতত উনি যেহেতু 153 তে আছে, 153 আছে, উনি বলে দিছে 153 দিছে তো, আরে ভাই বাদ দাও না, 153 দিন আর 155 বাস 155 টাকা প্লিজ, আর এটাতে বাড়াই না, একশো বাড়ানোর পক্ষে না, আমরা 155 নাই না, হ্যাঁ সিটি গ্রুপে কে শুনেন, আজকে আমি বলছি যারা আসেন, যারা এসেছে স্ট্রংলি এই সিদ্ধান্ত বলবৎ থাকবে, কেউ যদি এটা করে তাদেরকে আইনের আওতায় আনা হবে, এখানে কোনো ছাড় কাউকে দেওয়া হবে না, এবং যারা আসেন আজকে এদেরকে লাইবেল করা হবে কেন আসেন। তাহলে আমরা কি যে ড্রামের ডেটাটা সেটা আমরা ভোক্তা পর্যায়ে কত পাইতে পারি সেটা এখানে যদি করা হয়, জি সেটা আমরা যেখানে পাইকারি যারা আছে আলোচনা হয়েছে সর্বোচ্চ 160, এর কমে যে বিক্রি করতে পারে বিক্রি করবে মার্কেটে সর্বোচ্চ 160। একটু কনফার্ম করতে চাই, আমরা কিন্তু এখনো কনফার্ম হইতে পারি নাই মিল গেটের রেটটা কত আজকে, কত 153 বলেছে 153। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে এটা ভ্যারি করে এটা আপনি 1 মাসের জন্য ফিক্স করে রাখেন, আপনি একটা জায়গায় আজকে ফিক্স করে ফেলেন, আমাদের সময় নেই, আজকেই করতে হবে, এটা মিডিয়াতে যাবে নিউজটা। আচ্ছা আপনি একটু কন্টিনিউ করেন, আমি আলাপ করে বলছি। আমরা তো আবার সরে গেলাম, সিটি গ্রুপের মিল গেট প্রাইস কত, মানে আপনাদের কত যাচ্ছে, আপনি আলাপ করুন, মিল গেট প্রাইস কত যাচ্ছে, আমরা আজকে সিদ্ধান্ত দিয়ে দেব এখন এখানে আস্তে ভাই আপনারা ক্যামেরা করে
আমি আপনাদেরকে বলি আবুল খায়ের গ্রুপ যদি আমাদের সাথে এই অবস্থা আমরা যদি সিদ্ধান্ত নিব এর বাইরে যাই আমরা আপনাদের উপস্থিতিতে এরা যদি কোনো একটা সিদ্ধান্ত নিই এটা আপনারা একমত থাকতে হবে বাস ঠিক আছে অভিযান করবো যারা আসেনি তাদের ব্যাপারে তো আমাদের একটা ডিসিশন হবে। তো যখন আমরা এই অভিযানগুলিতে যাবো আপনারা আমাদের পাশে থাকবেন। ক্লিয়ার করে দিচ্ছে মিল বেটার রেটের সাথে জায়গা বেশি তারা বিক্রি করবে। আমার মনে হয় আমি একটা বলতে চাচ্ছিলাম, আমার মনে হয় ওনাদের কাছ থেকে কত মজুদ আছে এবং কত পাইপলাইন আছে এই তারিখের আমরা শুধু রেটটা জানি রমজান মাসের মানে এই রেট বাড়বে না। জি জি 10 দিন পরে হুট করে 1 টাকা বাড়বে কোনো সুযোগ নেই। এই রেটটা এক মাসের জন্য থাকবে, অর্থাৎ ঈদের পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত এই রেটটা থাকবে। ঈদের পরবর্তী 1 সপ্তাহ পর্যন্ত এই রেটটা থাকবে। এবং এখানে আমরা শুধু সয়াবিন তেলটা এবং পাম তেলটা যদি ওরা দিতে চায় শুধু পাম এবং সয়াবিন এই দুটা তেল নির্ধারণ করে দিবে। তাহলে পামের কথা বলি না, শুধু সয়াবিনটা নির্ধারণ করে সয়াবিনটা নিচে নির্ধারণ করে দেন। হ্যাঁ আপনারা ওরকম করে আজকে এখানে একটা সিদ্ধান্ত দেন।